চলছে, শুধু এক সেমিস্টার আছে, একটু আলাদা। সব সেমিস্টারই একসাথে চলছে। আমরা ম্যাক্সিমামই নতুন সেমিস্টার শুরু করেছি, ফাইনাল পরীক্ষা একটা দিয়ে। আচ্ছা আচ্ছা। তোমার কি এখন ফাইনাল চলতেছে? না, ফাইনাল আমাদের শেষ হয়ে গেছে। আমরা ম্যাক্সিমামই নতুন সেমিস্টার শুরু করছি 1 মাস আগে। আচ্ছা আচ্ছা। এখন দিন কে তোমাদের? আমাদের দিন এখন প্রফেসর ডক্টর খোকন হোসেন স্যার, ও, ফিজিক্স খোকন স্যার। ডিপার্টমেন্ট। হ্যাঁ, খোকন হ্যাঁ স্যার। হ্যাঁ।
আমরা কি শুরু করব? হ্যাঁ। আসসালামু আলাইকুম। আমি বাইজিদ আহমেদ। সিএসসি ক্লাব পিএসটি এর পক্ষ থেকে আপনারা যারা জুমে এবং সিএসসি ক্লাব পিএসটি এর ফেসবুক পেজের লাইভে আমাদের আজকের ওয়েবিনারে যুক্ত হয়েছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। দ্য টাইটেল অফ টুডেস ওয়েবিনার ইজ এ কমপ্লিট গাইড টু স্টার্টিং স্টার্টিং রিসার্চ অ্যান্ড পাবলিশিং ইন কিয়ন জার্নাল। আজকের ওয়েবিনারে স্পিকার হিসেবে আমাদের সাথে যুক্ত রয়েছেন আমাদের সিএসসি দশম ব্যাচের মোহাম্মদ তরিকুল ইসলাম ভাই, যিনি বর্তমানে ইউনিভার্সিটি অফ ইলিনয়েস শিকাগোয় পিএইচডি করছেন এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে রয়েছেন। ভাইয়ের গুগল স্কলার প্রোফাইলে প্রায় 1,500 সাইটেশন রয়েছে। তিনি আইট্রিপলি অ্যাক্সিস, আইট্রিপলি ট্রানজেকশন, সাইন্টিফিক বিশ্বের সেরা কিউয়ান জার্নালগুলোতে রিসার্চ পেপার পাবলিশ করেছেন। আশা রাখছি আপনার আজকের ওয়েবিনারের মাধ্যমে আপনারা যারা রিসার্চে আগ্রহী, আপনারা একটি সুন্দর গাইডলাইন আজকের ওয়েবিনারের মাধ্যমে পাবেন। শুরুতেই ভাইয়ের প্রতি অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি আপনার শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভাই, কেমন আছেন আপনি? তরিকুল ইসলাম ভাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো, থ্যাংক ইউ। সবাইকে যারা এই প্রোগ্রাম আয়োজন করছে, বিশেষ করে মহিদুল, ও আমার সাথে কন্ট্যাক্ট করছে অনেক আগে থেকেই। আসলে সময় হয়ে উঠতেছিল না। ফাইনালি ভালো লাগছে আসলে, অনেক দিন পরে ইউনিভার্সিটির অনেক জনের সাথে এইভাবে কথা বলতে পারার একটা সৌভাগ্য হয়েছে আমার। এবং তোমাদের এই মানে ইনিশিয়েটিভটা আমার খুবই পছন্দ হয়েছে, কারণ আমরা যখন রিসার্চ শুরু করছি তখন আসলে এ ধরনের কোনো ইনিশিয়েটিভ তো ছিলই না। প্লাস আমরা আসলে ইভেন 6 সেমিস্টার পর্যন্ত রিসার্চ কি এবং কিভাবে করতে হয় এবং রিসার্চ করে আসলে কি অর্জন করা যায়, বা ফাইনাল ইয়ারে আসলে থিসিস নিয়ে পরে কন্টিনিউ ফর হায়ার স্টাডি কিভাবে করা যায়, এ ধরনের কোনো গাইডলাইন প্লাস মোটিভেশন কোনো কিছুই ছিল না। তোমাদের মধ্যে এটা দেখে খুবই ভালো লাগতেছে। আমি একটু আমার পরিচয় দিই। আমি তারিকুল ইসলাম, আমি দশম ব্যাচের স্টুডেন্ট, খুবই পিছনের সারির স্টুডেন্ট। সো আমার ফাইনাল সিজিপিএ 3.31, বিলো অ্যাভারেজ। এবং ফার্স্ট 4 সেমিস্টারে আমার সিজিপিএ ছিল 3.1। আরও ছোট করে যদি বলি, আমার ফার্স্ট 2 সেমিস্টারে সিজিপিএ ছিল 2.92। সো খুবই পেছনের দিকের স্টুডেন্ট আমি, বাট somehow I got some motivation, hard work, I came to this. So I'll share my story with you guys, whoever my story, and I advise or way for higher study. জি ভাই, হয়তো অনেকেই জানি যে আপনার অর্গান থেকে কামব্যাক আসলে এই গল্পটা আমরা অনেকেই জানি, বা এখানে আমাদের সাথে যুক্ত আছে ফার্স্ট সেমিস্টার থেকে 8 সেমিস্টার পর্যন্ত সকল ব্যাচের স্টুডেন্টসই আছে। তো ওরা অনেকেই জানেন আপনার এই জার্নিটা। তো তাদেরকে ইন্সপায়ার করার জন্য এবং আমাদের সবাইকে ইন্সপায়ার করার জন্য আপনার এই গল্পটা একটু ডিটেইলে আমরা এই কামব্যাকটা শুনতে চাই আপনার মুখ থেকেই। ধন্যবাদ। আমার একটু পিছন থেকে শুরু করি। আমার ইন্টারমিডিয়েট ছিল কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা থেকে। সো তারপরে আমার বাসা থেকে প্লাস ফ্যামিলি থেকে সবার ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার জন্য। সো আমি মেডিকেল ভর্তি কোচিং করি দুই হাজার মিক এগারো ভাই, সরি আমি ইয়া খেয়াল করিনি, কল দিছিলেন? যা- যারা জুমে জুমে যুক্ত হয়েছে সবার উদ্দেশ্যে একটু বলে নেই, আপনারা কাইন্ডলি আপনারা সবাই মিউট করে রাখবেন। আমরা কোশ্চেন আনসারিং সেশনে যাব। আপনাদের কোশ্চেন থাকলে আমরা হ্যান্ড রেজ করতে বলবো, তখন আমরা কোশ্চেন নিব আপনাদের থেকে। এখন আপনারা কাইন্ডলি সবাই মিউট করে রাখবেন। হ্যাঁ। তো আমি 2011-তে প্রথমে মেডিকেল ভর্তি কোচিং করি। ওই বছর পরীক্ষায় কোনো জায়গায় চান্স হয়নি। পরে
মেডিকেল কোচিং করার কারণে তোমরা অনেকেই জানো, যারা মেডিকেল কোচিং এ ট্রাই করছো, তারা ইউনিভার্সিটি কোচিং এর ফান্ডামেন্টাল বেসিক গুলো আসলে পড়ানো হয় না মেডিকেল কোচিং এ, জাস্ট বায়োলজি ফোকাস করা হয়। সো ওই দিকেও আমার ভালো কোনো ইউনিভার্সিটিতে চান্স হয় নাই। সো তখন খুবই হতাশ ছিলাম যে কি করব, প্রথম বছর তো কিছুই হলো না। পরে আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলাম। ন্যাশনাল ইউনিভার্সিটিতে সেন্ট্রাল এডমিশন হয়। সো আমি ঢাকা কলেজে ইংলিশে চান্স পেলাম। সো প্রথম বছরে ঢাকা কলেজে ইংলিশে চান্স পেলাম। মেরিট পজিশন ছিল 33। সো ভর্তি হইলাম জাস্ট জাস্ট ইন কেস যদি সেকেন্ড টাইম ট্রাই করে যদি ভালো কোথাও না হয়, সো ইংলিশে অনার্স করব, বিসিএস দিব, যেটা সব ফ্যামিলিরই ড্রিম থাকে কাইন্ড অফ, মানে সেকেন্ড অপশন, ডাক্তার ইঞ্জিনিয়ার না হলে বিসিএস ক্যাডার। সো ভর্তি হলাম ঢাকা কলেজে ইংরেজিতে, বাট কখনোই ক্লাসে যাইনি। সেকেন্ড টাইম ভর্তি হলাম আবার মেডিকেল ভর্তি কোচিংয়ে, বাট সেকেন্ড টাইমেও কোথাও চান্স হলো না মেডিকেলে। পরে যে কটা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিছি সাথে, তার মধ্যে পিএসইউতে পরীক্ষা দিই, যেহেতু আমার বাড়ি পটুয়াখালীতে, বাউফলে, তোমরা যদি কেউ থাকো ওইখানে। যেহেতু বাড়ির কাছে, তো ভাবলাম যে বাড়ির কাছে একটা ইউনিভার্সিটি জাস্ট পরীক্ষা দিই, দিলাম। বাট আমি আসলে গেছিলাম, তখন ইন্টারনেটের অতটা সহজলভ্যতা ছিল না। আমি, আমার এক ফ্রেন্ড ছিল ঢাকাতে, ওকে ফোন দিলাম যে আমার রোলেই তুই একটু দেখ আমার রেজাল্টটা। তো ও বললো যে চান্স হয়নি। ইটস ফাইন, তো খুবই মন খারাপ। তো এখন কি করার, সেকেন্ড টাইমেও কোথাও চান্স হলো না। পরে বাসা থেকে বললো ঠিক আছে, তাহলে এখন ঢাকা কলেজে ইংলিশে অনার্স করো। ঢাকা কলেজে যেহেতু এক বছর তোমার অলরেডি গন, এবং জানো তো পাবলিক বিশ্ব, সরি, জাতীয় জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে নর্মালি সেশন জট থাকে। সো ফার্স্ট ইয়ারের পরীক্ষা হয় 2-3 বছর পরে, অ্যাটলিস্ট 1.5 বছর পরে। সাম আই হ্যাভ স্টিল চান্স, লাইক আমি প্রথম বর্ষে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবো। সো খুবই মন খারাপ। বাসা বাসা থেকে বলো ঠিক আছে, আর মন খারাপ করে কি হবে, এখন যা হবার তো হয়েছে, এখন ইংলিশে অনার্স করো, তারপরে বিসিএস এর দিকে আগাও, এরকম। সো আমি ঢাকায় গেলাম। ঢাকায় যাওয়ার পরে আরো আমার যারা ফ্রেন্ডসরা ছিল ঢাকা কলেজে চান্স পেয়েছে আগের বছর, ওদের সাথে যোগাযোগ করলাম। পরে কলেজে গেলাম একদিন। সো ঢাকা কলেজে ক্লাস করতে গেছি একদিন। সো ক্লাস করলাম, একটা ইংরেজি সাহিত্যের ক্লাস ছিল। আমার এখনো মনে আছে ওই ক্লাসে স্যার ছিলেন নো সেকেন্ড ট্রয়, তোমরা হয়তো জানো কিনা জানি না। ট্রয় নগরী ধ্বংসের একটা কাহিনী আমার এখনো মনে আছে, কারণ ওইটাই আমার ফার্স্ট এবং লাস্ট ক্লাস ইন ঢাকা কলেজ। সো ওই দিন বিকালে ক্লাস করে আসার পরে আহ, আমি আমার একটা ফ্রেন্ডের সাথে মিট করতে যাই যাত্রাবাড়িতে। আহ, ওর ওইখানে মিট করতে যাওয়ার পর আমার কেন জানি মনে হচ্ছিল যে আমি আমার পিএইচডি এর রেজাল্টটা আমি একটু নিজে দেখি, সেটা আমি দেখি নাই। তো আমি একটা সাইবার ক্যাফেতে গেলাম, চেক করলাম, পরে দেখলাম যে আমার ওয়েটিং এ 18 অথবা 20 এরকম, মেন লিস্ট নাই বা ওয়েটিং এ 18 অথবা 20। তো আমার ফ্রেন্ড যে চেক করছে, ও ইংলিশ চেক নেই, শুধু চেক করছে। সো আমার আর একটা ফ্রেন্ড ছিল, স্কুল ফ্রেন্ড, ও অলরেডি পিএইচডিতে এগ্রিকালচারে পড়ে। ওকে ফোন দিলাম যে আমার তো ওয়েটিং এরকম 18 আসছে, সো আমার কি চান্স হওয়ার পসিবিলিটি আছে? ও বলছে হ্যাঁ, ট্রাই কর একবার। তো আমি বাড়িতে গেলাম পটুয়াখালীতে। সেখান থেকে ওয়েটিং এর লিস্টে যারা আছে তাদের তো রিপোর্টিং করতে হয়, মানে মেন লিস্টে ভর্তি হওয়ার পরে। গেলাম ইউনিভার্সিটিতে, বললো যে হ্যাঁ তুমি ভর্তি হতে পারবা। সো এই জার্নিটা খুবই ইন্টারেস্টিং, আমি একটু শর্টকাটে বলি। সো আমার হাতে সময় ছিল মাত্র 3 দিন। সো রিপোর্টিং একদিন পরে ভর্তি, কিন্তু আমার অলরেডি সার্টিফিকেট জমা দেওয়া ঢাকা কলেজে। সো আমি যখন পিএসটিইউতে দুপুরের দিকে রিপোর্টিং করলাম যে হ্যাঁ আমি ভর্তি হতে চাই, ওরা বললো ঠিক আছে একদিন পরে তুমি তোমার সার্টিফিকেট সহ এসে ভর্তি হও। তা আমি ঢাকায় গেলাম। ঢাকায় যাওয়ার পরে ঢাকা কলেজে যেদিন যাব ওই দিন আবার ঢাকায় হরতাল চলতেছিল, যে কলেজ তো হয়তো বন্ধ, হরতাল যেহেতু চলতেছিল। তারপরে রিস্ক নিয়ে গেলাম, কারণ আমার আই হ্যাভ নাথিং এলস টু লুজ, লাইক ডু আর ডাই সিচুয়েশন। কলেজে গেলাম, সামহাও কলেজে ক্লার্ক ছিল, ওর মাধ্যমে ডকুমেন্ট সব উঠে ওই দিনই আমি লঞ্চে উঠছি। আমি টোটাল 3 রাত আমি লঞ্চে ছিলাম। আর ঢাকা থেকে আসছি পটুয়াখালীতে রিপোর্টিং করতে, ওই দিন আবার ব্যাক করছি। পরের দিন সার্টিফিকেট তুলে আবার ব্যাক করছি পিএসটিউতে। আইসা ভর্তি হলাম। ভর্তি হওয়ার পর আমি কম্পিউটার সায়েন্স সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না, যেহেতু আমি বায়োলজিটা ফোকাস করেই করছি। ইভেন মজার বিষয় হচ্ছে আমি শুধু, আমার কোনো কম্পিউটার ছিল না, পার্সোনাল কম্পিউটার।
আমি শুধু মাউসটা ধরতে জানতাম, সামহাউ হাউ টু অপারেট দ্য মাউস, দ্যাটস ইট। আমার কাজিন ছিল, সে আমাকে শিখাইছে। বাট কম্পিউটার প্রোগ্রামিং আই হ্যাভ নো বেসিক আইডিয়া, নাথিং নাথিং অ্যাট অল। আই স্টার্টেড ফ্রম জিরো। ভর্তি হইলাম, ক্লাস শুরু হইলো। বাট প্রথম সেমিস্টারে একটা হচ্ছে যে মানে একটা আননোন সিচুয়েশন থেকে আইসা কম্পিউটার সায়েন্স প্রোগ্রামিং, তারপর প্রোগ্রামিং কন্টেস্ট গুলোতে অ্যাটেন্ড করা। সো জিনিসগুলো আসলে খুবই এলোমেলো গেছে প্রথম সেমিস্টারটা, বিশেষ করে। তারপর তখন তো আমাদের তো র্যাগিং এর একটা বিশাল হ্যাসেল ছিল। প্রতি রাতেই 5টা 6টা পর্যন্ত সজাগ থাকতে হইতো, সকাল 8টা থেকে ক্লাস। মানে বড় ভাইরা আয়সা গণরুমে যা তা করতো। ঠিক আছে, আনবিলিভেবল সিচুয়েশন। তো খুবই মানে ইয়ার মধ্যে দিয়ে গেছে। প্লাস 60 জন স্টুডেন্ট একটা রুমে, গণরুমে থাকা, এত ক্যাওয়াস, পড়াশোনার কোনো পরিবেশ নাই। তারপর র্যাগিং এর উপদ্রব তো আছেই। তারপর নতুন সিলেবাস, নতুন কিছু, মানে সবকিছুই আননোন। আবার ইভেন আমার প্রথম সেমিস্টার পুরোটা গেছে, আমার কোনো ল্যাপটপ ছিল না। সো ফ্রেন্ডের ল্যাপটপ থেকে কোডিং টোডিং করতাম বা ইউনিভার্সিটি ল্যাবে যেতাম। প্রথম সেমিস্টার খুবই খারাপ হলো রেজাল্ট। ইভেন আমি সি প্রোগ্রামিং এ ফেল করছি, ফ্র্যাঙ্কলি স্পিকিং। সো সি প্রোগ্রামিং এ আমাদের ব্যাচের টোটাল স্টুডেন্ট ছিল 62, 44 জন ফেল করছে, ল্যাব প্লাস কোর্স দুইটাতেই। সো তখন তো আরো ডিমোটিভেটেড হয়ে গেলাম যে হয়তো আমি ভুল করছি, হয়তো ইংলিশই পড়া ভালো ছিল। আর বাসা থেকে ওইভাবে সাপোর্ট পাইনি যে কম্পিউটার সায়েন্সে পড়ে ভবিষ্যতে কিছু করা যাবে। কারণ আহ, গ্রামের মানুষ, বাসা গ্রামে, গ্রামের মানুষজন বলতো কম্পিউটার সায়েন্স পড়ে কি হবে, কম্পিউটারের দোকান দিবে, গান লোড করবে, এইসব হাবি যাবে। এক্স্যাক্টলি এই কথাগুলোই বলছে। এটা শুনতে অনেক ফানি মনে হয় এখন, বাট এক্স্যাক্টলি এই কথাগুলোই বলছে। কম্পিউটার সায়েন্স পড়ে কি হবে, তার থেকে ইংলিশে অনার্স করে বিসিএস দিলে তো বিসিএস ক্যাডার হওয়া যায় এরকম। তো বাসা থেকে বলতে পারতেছিলাম যে রেজাল্ট খারাপ হচ্ছে, আমি হয়তো মুভ করবো বা কিছু একটা করবো। আর আমার এটা সেকেন্ড টাইম, সো আমার আর অন্য কোথাও যাওয়ার চান্সও নেই। এভাবেই কন্টিনিউ করলাম। তো প্রথম 3-4টা সেমিস্টারে টার্গেট ছিল জাস্ট পাস মার্ক ক্যান্সেল করা, মিড টার্মে কোনো মতে অ্যাটেন্ড করা, এবং ফাইনালে 40-এ পাস। তো 50-এর মতো যদি অ্যান্সার করতে পারি তো আমার পাস হয়ে যাবে। তো প্রথম দিকে টার্গেট ছিল যদি পাস করা শুধু। তো পাস করতাম, বাট সিজিপি এর অবস্থা খুবই খারাপ। সো প্রথম সেমিস্টার ছিল 2.92, সেখান থেকে উঠতে উঠতে 3-এর উপরে আসছে ফোর্থ সেমিস্টার এসে। তো ইটস নট টু লেট, বাট ইটস টু ডিফিকাল্ট টু পুল ইউ আউট ফ্রম দ্যাট স্টেজ। তো কি হইলো, ফিফথ সেমিস্টারে উঠে যখন বুঝলাম যে না, এভাবে আসলে হচ্ছে না। আর তখনকার সময় মোটিভেশন বড় ভাইরা যেটা দিত সেটা হচ্ছে, আরে সিজিপি দিয়ে কি হবে, প্রোগ্রামিং শেখ, প্রোগ্রামিং শেখ, ভালো সফটওয়্যার ফার্মে চাকরি পাবি, এই সে হয়ে যাবি, গুগল, তারপর মাইক্রোসফটে চাকরি হয়ে যাচ্ছে। সরি, আমার লাইনটা কেটে গেছিল। সো তখন হচ্ছে কি, প্রোগ্রামিংটা হচ্ছিল না ওইভাবে, পড়াটা হচ্ছিল না। সো একটা মানে লুপের মধ্যে পড়ে গেছি যে আসলে মানে এখান থেকে বেরোর উপায় কি। এবং তখনকার সময়ের টিচারদের সাথে রিলেশনটাও ছিল ওরকম যে আরে স্যাররা, স্যারদের সাথে কি করি না। এমনকি স্যারদের রুমের সামনে দিয়ে হাঁটে যেতে ভয় লাগতো, এরকম একটা অবস্থা। কারণ স্যারদের হাতে প্র্যাকটিক্যালের মার্ক ছিল, সেশন ভাইবার মার্ক ছিল, এসব হাবি যাবে, এগুলো তো ফোবিয়া কাজ করে সবসময়। সো তাদের সাথেও ওইভাবে খোলামেলা কথা বলতে পারতেছি না। শুধুমাত্র স্যারদের অ্যাক্সেস ছিল যারা খুব হাই সিজিপিএ, তাদের সাথে তারা খুব খোলামেলা কথা বলতো, প্লাস সিআর যারা ছিল তাদের সাথে। বাট আমরা যারা খুবই মানে ব্যাক বেঞ্চার, তাদের সাথে স্যারদের অ্যাক্সেসটা আসলে আমরাও অ্যাপ্রোচ করি নাই, ভয়ে থাকতাম যে কি হয় না হয়। আর স্যাররাও ওইভাবে আমাদের সাথে ফ্র্যাঙ্কলি এসে মিশে নাই। সো এর ফলে ওই একটা লুপের মধ্যে পড়ে গেছে, জাস্ট কোনো মতে পাশ করে বেরোতে পারলেই হচ্ছে কাইন্ড অফ সিচুয়েশন। সো আমরা যখন ফিফথ সেমিস্টারে, তখন দুইজন টিচার আসলেন, একজন কুয়েট থেকে, একজন চুয়েট থেকে। ওনারা জাস্ট আমাদের ইমিডিয়েট সিনিয়র, মানে ওনারা জাস্ট পাশ করেই আমাদের এখানে জয়েন করছে। সো ওনারা আসার পরে পুরো ডাইনামিকটাই চেঞ্জ হয়ে গেল, মানে স্টুডেন্ট টিচার রিলেশনশিপ আমাদের ব্যাচের। তো ওনারা এসে ইভেন আফটার আওয়ার্স, ধরো বিকালে ক্লাস শেষ হওয়ার পরে ওনার স্টুডেন্টের সাথে মিশতেন।
আমরা হাঁটতে যেতাম একসাথে পাতাবো নিয়ে, হাঁটতে যেতাম একসাথে লেবুখালী, হাঁটতে এক সময় বগা ইয়াতে বাজারে হাইটে যেতাম আমরা, মানে স্যারদের সাথে। মানে এরকম ভাবে স্যারদের সাথে মেশাটা ড্রিম ছিল, মানে কাইন্ড অফ, যে স্যারদের সাথে একটা স্টুডেন্ট এত ফ্রি হইতে পারে, এত ফ্র্যাঙ্কলি কথা বলতে পারে। সো ওনারা আসলে মোটিভেশন দেওয়া শুরু করছে যে তোমরা আসলে শুধু মানে কোডিং এর পিছনেই কেন ছুটতেছো, তোমরা রিসার্চের দিকে কেন যাইতেছো না, বা হায়ার স্টাডির কি চিন্তা ভাবনা তোমাদের। তো তখন কিছুই জানতাম না যে হায়ার স্টাডি আসলে কিভাবে শুরু করতে হয়, মানে জাস্ট কোনো মানে আইডিয়াই ছিল না। তো ওনারা মোটিভেট করা শুরু করলো যে না, তোমাদের আসলে কোডিং এর পাশাপাশি এটাতে ফোকাস করা উচিত, প্লাস জিপিএর দিকে মনোযোগ দিতে। কারণ আলটিমেটলি তোমার একটা জায়গায় অ্যাপ্লিকেশন করতে গেলে একটা মিনিমাম সিজিপিএ লাগে। সো তখন দেখি, চিন্তা করলাম অ্যাটলিস্ট যেহেতু ফাইনাল ইয়ারের আগে তো থিসিস নেওয়া যায় না, অ্যাটলিস্ট এর মধ্যে কোনোভাবে যদি সিজিপিএটা একটু টাইনে তোলা যায়। সো ফিফথ সেমিস্টার থেকে তখন টার্গেট ছিল, আমি আগে যেটা বলছি যে ফোর্থ সেমিস্টার পর্যন্ত টার্গেট ছিল যে পাস মার্ক অ্যান্সার করবো পরীক্ষায়, সব অ্যান্সার করতাম না। 70-এ ফাইনাল পরীক্ষা হইলে 50 অ্যান্সার করতাম ম্যাক্সিমাম। কিন্তু ফিফথ সেমিস্টারে টার্গেট ছিল যে সব অ্যান্সার করবো যত পাই। যখন থেকে ওই অ্যাপ্রোচটা নেওয়া শুরু করলাম যে সব অ্যান্সার করে আসবো পরীক্ষায়, তখন থেকে রেজাল্ট ভালো হওয়া শুরু করলো। ইভেন আমি, আমার হাইয়েস্ট রেজাল্ট ছিল সিক্স সেমিস্টারে মেবি 3.7, যেটা আমি কল্পনা করিনি যে আমি এক সেমিস্টার 3.7 পাবো কোনোদিন। সো এইট সেমিস্টার পর্যন্ত আইসা শেষমেশ 3.31 হয়েছে, বাট দ্যাটস হাউ ইট এন্ডস। সো মানে রেজাল্ট উঠানোর গল্পটা এরকম, বাট রিসার্চ শুরুর গল্পটা হচ্ছে যে আমার যখন সেভেন সেমিস্টারে থিসিস অথবা প্রজেক্টের ডিসিশন নেওয়া লাগে, তখন স্যারদের কাছে যাওয়া শুরু করলাম। সো যেহেতু একটু মোটিভেশন পাইছি যে যেহেতু রিসার্চ দিকে আগানো যায়, এবং আমি চাইলে প্রজেক্ট যে কোনো সময় করতে পারি আমার লাইফে। আমি জবে থাকা অবস্থায় একটা কম্পিউটার সায়েন্সের একটা প্রজেক্ট, একটা সফটওয়্যার বানাতে পারি, কিন্তু রিসার্চটা আসলে ইন্ডিভিজুয়ালি করা নিয়ার টু ইম্পসিবল উইদাউট সুপারভিশন, বিশেষ করে শুরুটা। সো আমি চিন্তা করলাম প্রজেক্ট করতেই পারবো যে কোনো সময়, বাট রিসার্চটা আর করা হবে না। সো আই উইল গিভ ইট এ ট্রাই। সো আমি স্যারদের কাছে গেলাম, যারা ভালো ভালো মানে রিসার্চ সুপারভাইজার হিসেবে পরিচিত তখনকার সময় ছিল, তাদের কাছে গেলাম। বাট সিজিপিএ কম থাকার কারণে তারা আমাকে নিতে রাজি হলো না। ইটস এ ব্রুটাল ট্রুথ, বাট তাদেরও হয়তো রিজনিং আছে যে নেই যে না, এ নিয়ে কাজ করলে আমার পাবলিকেশন হবে বা সামনে কন্টিনিউ করবে, যেহেতু এর সিজিপিএ খারাপ, এর ইউনিভার্সিটি টিচার হওয়ার কোনো সম্ভাবনা নাই। সো তারা আসলে আগায় নেয় আমাকে নিয়ে। ইভেন আমি এও ট্রাই করছি, ফ্র্যাঙ্কলি স্পিকিং। আমার দুই রুমমেট ছিল, ওদের সিজিপিএ ভালো, আমি ওদের সাথে ঢুইকা গ্রুপ করে স্যারদের কাছে গেছি, স্যার আমি ওদের সাথে কাজ করবো। তাও নিতে রাজি হয় নাই, যে দুইজনের বেশি গ্রুপ করা যাবে না, সো তিনজন হওয়া যাবে না। সো আলটিমেটলি যারা দুইজন ভালো সিজিপিএ, তারা আমার তো আর একজন নিয়ে আর একজন সেপারেট হবে না। সো ওরা দুজন এক হয়ে গেছে, আমি মাঝখান থেকে বেরিয়ে গেছি। সেরকম হয়েছে, আমি দুই তিনজন টিচারের কাছে গেছি, তারা কেউই আমাকে নিতে রাজি হয় নাই। পরে উম, হতাশ হয়ে ভাবলাম যে ঠিক আছে তাহলে প্রজেক্টই করি। এক স্যারের কাছে গেলাম, উনি রাজি হলো, ঠিক আছে তুমি প্রজেক্ট করো। অ্যান্ড্রয়েডের একটা প্রজেক্টের ব্যাপারে কথা হচ্ছিল স্যারের সাথে। তো মোটামুটি স্যারের ডায়েরিতে নাম লেখায় আসছে যে হ্যাঁ ঠিক আছে, আপনার আন্ডারে আমি ইন্ডিভিজুয়ালি প্রজেক্ট করব। তখন সবুজ স্যার আসলেন। সবুজ স্যার তখন পিএইচডি শেষ করে মালয়েশিয়া থেকে ব্যাক করছেন, এসে জয়েন করছেন। তো আমাদের পুরো একাডেমিক 2013 থেকে 2016 পর্যন্ত, 2015 পর্যন্ত সবুজ স্যার ছিলেন না, তখন উনি ছুটিতে ছিলেন পিএইচডির জন্য। উনি 16-র শুরুতে এসে জয়েন করলেন। সো উনি আয়সা খুঁজতেছিলেন যে স্টুডেন্ট নেওয়া যায়, উনি স্টুডেন্ট নেবেন তখন শুনলাম। তো শেষ ভরসা হিসাবে স্যারের কাছে হারালাম যে স্যার এরকম আমি তো রিসার্চ করতে চাই, আপনি শুনছি স্টুডেন্ট নেবেন, আমি তো আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু জানি না, আপনি যদি বলেন কিছুটা এবং যদি নিতে চান তাহলে আমি আপনার আন্ডারে রিসার্চ করতে চাই। সো উনি টাইম দিলেন, একটা সময় গেলাম ওনার অফিসে। সো আমরা দুইজন গেলাম, আমি আর আমার একটা ফ্রেন্ড। সো বললেন আমি দুটা বিষয় নিয়ে কাজ করি, একটা হচ্ছে মাইক্রোওয়েভ ইমেজিং অ্যান্টেনা টেকনোলজি, আর একটা হচ্ছে অ্যালগোরিদম নিয়ে কাজ করি। তুমি কোনটাতে করতে আগ্রহী? তুমি যদি আগ্রহী হও তাহলে আমরা শুরু করতে পারি। যেহেতু অলরেডি অনেক স্টুডেন্ট যারা ভালো ভালো সিজিপিএ, তারা অন্য স্যারদের কাছে চলে গেছে। তো স্যারও স্টুডেন্ট খুঁজতেছে, তো আমি গেলাম। সো ইটস এ কাইন্ড অফ
হিট। সো জাস্ট দ্যাট ডিসিশন কেম ইন 5 মিনিটস। আমি স্যারের কাছে গেছি, স্যার আমাকে নিতে চাইছে। সো এই 5 মিনিটের জন্য আমি এখনো সব সময় সবার সাথে গল্প করার সময় বলি যে ওই 5 মিনিট আমার জীবনের মোড় ঘুরিয়ে দিছে। ওই 5 মিনিটের জন্য আজকে আমি এখানে। তো ওই 5 মিনিট আমি যদি স্যারের কাছে না যাইতাম, আমি যদি প্রজেক্টই করতাম, হয়তো আমার লাইফ অন্যদিকে যাইতো, আমি এই পর্যন্ত আসতে পারতাম না। সো স্যার নিলেন, স্যারের সাথে নেক্সট উইক থেকে শুরু করলাম। তো স্যার সুপারভাইজার হিসাবে অসাধারণ, যেটা আসলে স্যারের সাথে যারা এখন কাজ করতেছো বা সামনে করার আগ্রহী তারা বুঝতে পারবা যে স্যার কতটা ডেডিকেটেড। স্যার ইভেন তার পার্সোনাল রুমে আমাকে ল্যাবের আওয়ারের পরে অ্যাক্সেস দিতেন, চাবি দিয়ে দিতেন। মাগরিবের নামাজ পড়তাম সেন্ট্রাল মস্কে, তখন চাবি দিয়ে দিতেন। আবার এশা নামাজের পরে অথবা পরের দিন স্যারের কাছে আবার চাবি দিয়ে দিতাম স্যারের রুমের। ওইখানে ইন্টারনেট ছিল, ল্যাবের ইন্টারনেট তখন এতটা ভালো ছিল না, খুবই কম স্পিড, 5-10 মেগাবাইট পার সেকেন্ড এরকম। সো রিসার্চ পেপার ডাউনলোড করা প্লাস রিসার্চের ব্যাপারে যত রিসোর্স টিসোর্স স্যার দিতেন। সো ওইখান থেকে শুরু। ইভেন আমি যখন 8 সেমিস্টারে, তখন ফার্স্ট আমি কনফারেন্স পেপার সাবমিট করলাম। ওইটা ছিল আইআইএসসি তে, ইসলামিক ইউনিভার্সিটি অফ চিটাগাং, ওদের একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স ছিল। সো ওইটাতে ফার্স্ট আমি প্রেজেন্ট করলাম। এবং মজার বিষয় হচ্ছে ওই কনফারেন্সে আন্ডারগ্রেড হিসেবে আমি একমাত্র প্রেজেন্টার ছিলাম। সো এটা একটা অন্যরকম অভিজ্ঞতা যে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে প্রেজেন্ট করতেছি ফার্স্ট টাইম, আন্ডারগ্রেড স্টুডেন্ট, মানে খুবই অ্যাপ্রিসিয়েশন পাইছি ওইখানে। খুবই যারা বড় বড় প্রফেসর ছিলেন তারা খুবই অ্যাপ্রিসিয়েট করছেন। সো আরো মোটিভেশন পাইলাম। সো অ্যাট দ্য এন্ড আমি যখন থিসিস ডিফেন্ড করি, তখন আমার 3টা কনফারেন্স পাবলিকেশন ছিল, এবং তারপরে আমি জার্নালে সাবমিট করছি। সো আমি বুয়েটে কনফারেন্সে গেছি, তোমার আইইউবি তে কনফারেন্সে গেছি, সবগুলো আইট্রিপলি কনফারেন্স ছিল। আহ, তারপর এআই, নো, এনএসসি তে কনফারেন্সে গেছি, বাংলাদেশের 4-5টা জায়গায় কনফারেন্সে গেছি। সো ওই অভিজ্ঞতাগুলো আমাকে আসলে কাজে লাগাইছে অনেক। এরপরে থিসিসের প্রেজেন্টেশন নিয়ে একটু মজার একটা ঘটনা আছে, সেটা বলি। সো একমাত্র আমি আমার ব্যাচে ছিলাম যে আমি 3টা পাবলিশ পেপার নিয়ে আমি থিসিসে ডিফেন্স দিছি। বাট সিস্টেমের ব্রুটাল, মানে আমাদের সিস্টেমের কারণে আমি A+ পাইনি ডিফেন্সে। কারণ ছিল কি, এটা আসলে বলা ঠিক নেই, বাট যেহেতু সবাই আমরা এখানে, তোমরা আমার জুনিয়র, আমি বলতেছি তোমরা হয়তো এটা ফেস করতে পারো। আই ডোন্ট নো ইফ দ্য কালচার হ্যাজ চেঞ্জড অর নট। যে যারা প্রথম সারির স্টুডেন্ট ছিল তাদেরকে A+ দেওয়া যায় নাই, সো আমাকে A+ দেওয়া যাবে না। ঠিক আছে, তাদের পারফরমেন্সে তারা A+ পায় না, বাট আমাকে A+ দেওয়া যাবে না এই জন্য। তাহলে তাদের স্ট্যান্ডার্ড লো হয়ে যায়, কাইন্ড অফ এরকম। সো আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ দ্যাট, বিকজ একটা A+ আমার জীবনে তেমন কিছুই করতে পারবে না 8 সেমিস্টারে এসে। বাট আমার যে অ্যাচিভ করার আমি করে নিছি অলরেডি। আমার অলরেডি পাবলিশ পেপার আছে, আমার থিসিসটাও পাবলিশ করছি আমি পরে একটা ইউকে বেসড পাবলিশিং কোম্পানিতে। এটা এখন অ্যামাজনে পাওয়া যায় কেনার জন্য, আন্ডারগ্রেড থিসিসটা। সো আমার যা পাওয়ার আমি পাইছি, সো ওইটা নিয়ে আমার কোনো আক্ষেপ নাই। বাট এটা বললাম যে তোমাদের জন্য, যে তোমরা এই জিনিসগুলো ফেস করতে পারো, এটা আমাদের দেশের সিস্টেম আর কি এরকম। যে তোমরা তো জানোই, তোমরা এই সিস্টেমগুলোর মধ্যে দিয়ে আসছো, যাবা সামনে। তো এরপরে আহ, আমার ফাইনাল পরীক্ষা হলো 2016 ডিসেম্বরে। তো আমি ক্যাম্পাসেই থেকে গেলাম, কারণ আমি চাইতেছিলাম না যে জবে ঢুকি কোনো। আমার ইচ্ছা ছিল যে হায়ার স্টাডিতে, যেহেতু পেপার টেপার হয়েছে, সিজিপিএ মোটামুটি অ্যাপ্লিকেশন করার মতো, তো আমি আইএলটিএস এর প্রিপারেশন নেওয়া শুরু করলাম তখন থেকে। সেটা আমার আগে থেকেই নেওয়া শুরু করা উচিত ছিল। প্লাস আমি বাইরের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা শুরু করলাম, প্রফেসরদেরকে মেল দেওয়া শুরু করলাম। সাথে সাথে এই যে কাজগুলো করছি এর জার্নাল পাবলিকেশনের জন্য আগাচ্ছিলাম স্যারের সাথে। তো আমি হলেই ছিলাম, আমার ফ্রেন্ডের সাথে, ওর কিছু রিটেক ছিল, ও হলে ছিল, ওর সাথে হলে ছিলাম। প্রায় 7 মাস, আমি গ্রাজুয়েশন শেষ করার পর 7 মাস পর্যন্ত আমি হলে ছিলাম। তারপরে আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে জয়েন করি, তখন ক্যাম্পাস লিড করছি আমি। বাট এর মধ্যে মালয়েশিয়া থেকে অফার পাইলাম যে মাস্টার্স করার জন্য। সো মালয়েশিয়াতে কেন গেলাম, এর পেছনে রিজন হচ্ছে আমি কানাডাতে প্রফেসরদেরকে মেল করছি, অস্ট্রেলিয়াতে মেল করছি, ইউএসএ তে মেল করছি। সো যেই রিপ্লাইগুলো আমি পাইছি সেটা হচ্ছে যে আসলে
মাস্টার্স ছাড়া ফান্ড পাওয়া খুবই টাফ ছিল তখন। বলছে যে শুধু তুমি মাস্টার্সে যদি আসতে চাও সেহেতু ফান্ড খুবই লিমিটেড। বেটার হয় তুমি মাস্টার্সটা দেশে করো, অথবা আশেপাশের কোনো দেশ থেকে, এশিয়ান কোনো কান্ট্রি থেকে করো। তারপরে তুমি পিএইচডির জন্য কানাডা, অস্ট্রেলিয়া অথবা ইউএসএ তে অ্যাপ্লাই করো। So আমি দেখতেছিলাম যে ওরকম কোনো ভালো রিপ্লাই পাচ্ছি না পিএইচডির জন্য বা মাস্টার্স লিডিং পিএইচডির জন্য। সো তখন ডিসাইড করলাম যে না, মাস্টার্সটা করি মালয়েশিয়াতে। তাই তো সবুজ স্যার বললেন যে উনি যেখান থেকে পিএইচডি করছেন ওই ল্যাবেই মাস্টার্সের স্টুডেন্ট নিবে। সো আমি অ্যাপ্লাই করলাম, হয়ে গেল। এবং আমি 2018 ফেব্রুয়ারিতে মালয়েশিয়াতে গেলাম। So আমি 1 বছর টোটাল, 2017 সালটা আমি ইউনিভার্সিটি প্লাস 4 মাসের মতো আমি লেকচার হিসেবে জব করছি ঢাকাতে। তারপর জব স্যার আমি মালয়েশিয়াতে গেলাম, মাস্টার্স করলাম। মাস্টার্সের অভিজ্ঞতা খুবই ভালো আমার। মাস্টার্সে আমার প্রথম কিওয়ান পাবলিকেশন সায়েন্টিফিক, ওটা ছিল হচ্ছে সেন্সর জার্নালে। তারপরে নেচার সায়েন্টিফিক রিপোর্ট, আইইইই অ্যাক্সেস, এগুলো মাস্টার প্রায় আমার 20+ জার্নাল পাবলিকেশন হয়েছে। আমি বলতেছি না যে সবারই এত পাবলিকেশন করার দরকার আছে, বাট আমার টার্গেট ছিল যে আমি যেহেতু আমার রেজাল্টটা খারাপ, সেহেতু আমি একদিকে তো একটু ইমপ্রুভ করার ট্রাই করি, যে অ্যাটলিস্ট পাবলিকেশন দিয়ে যদি প্রফেসরদের কনভিন্স করতে পারি যে না, রেজাল্ট খারাপ হলেও আমি রিসার্চে কিছুটা আগাইতে পারছি। সো পিএইচডি, ভালো কোথাও পিএইচডি যদি পাই, এই হিসাবে। সো ওই ল্যাবের এনভায়রনমেন্ট ভালো ছিল, টিম ওয়ার্ক ছিল। সো ভালো পাবলিকেশন হয়েছে ওইখানে। তো 2020-এ আমার মার্চ মাসে ডিফেন্স ছিল মাস্টার্সের, মার্চ মাসের 20 তারিখে। বাট মার্চ মাসে 18 তারিখ থেকে লকডাউন হয়ে গেল কোভিডের জন্য। সো ডিফেন্সটা পিছিয়ে গেল। ডিফেন্স পিছিয়ে গেল সেপ্টেম্বরে, ইন অনলাইন গেল তো। তো ছিলাম মালয়েশিয়াতে, ডিফেন্স দিলাম সেপ্টেম্বরে। তখন থেকেই আসলে খুঁজতে শুরু করলাম যে পিএইচডি কোথায় করা যায়। কারণ আমার প্রফেসর বলে রাখছিল মালয়েশিয়াতে যে, এক্সকিউজ মি, তুমি যদি মাস্টার্স শেষে এখানে পিএইচডি করতে চাও করতে পারো। আমি বলছি না, আমি মালয়েশিয়াতে পিএইচডি করবো না। কারণ মালয়েশিয়াতে আমার আসার একটাই কারণ ছিল যে এখান থেকে মাস্টার্স করে পিএইচডি অন্য কোথাও করা। সো তখন থেকে খুঁজতেছিলাম। আবার সেই মেইল করা শুরু করলাম কানাডাতে, অস্ট্রেলিয়াতে, ইউএসএ তে। আমি কানাডাতে একটা ইন্টারভিউ দিছি, ইউনিভার্সিটি অফ আলবার্টাতে। তো ওইটা ফলো আপে ছিলাম। পরে তো কোভিডের টাইম খুবই ডিফিকাল্ট টাইম, আসলে ওইভাবে স্টুডেন্ট নিচ্ছে না প্রফেসররা। আর আমি চিন্তা করতেছিলাম যে এখন একটা সেশন মিস হওয়া, একটা ফল সেশন মিস হওয়া মানে আমার নেক্সট কলেজে অ্যাপ্লাই করতে হবে। So আমি আবার একটা বছর পিছিয়ে যাব। তখন তখন খুবই ট্রাই অ্যান্ড হার্ড ট্রাই করছিলাম, মানে 100-100-র উপরে প্রফেসরকে আমি ইমেল করছি তখন। এবং আমার ব্রাউজারের মানে বুকমার্কে শুধু প্রফেসরদের লিঙ্ক ছিল, মানে প্রোফাইল। প্লাস আমি এক্সেল শিট করছি কোন প্রফেসর কোন ইউনিভার্সিটি কোন রিসার্চ ফিল্ডে কাজ করে, শর্টিং করে করে মেইল করতাম। প্লাস লগ রাখতাম যে কবে মেইল করছি এবং কবে ফলো আপ দিতে হবে, এরকম। সো তখন হঠাৎ করে তোমরা মাসুদ স্যারকে চিনো কিনা জানি না, মাসুদ স্যার আমি এখন যে ল্যাবে আছি এই ল্যাবের প্রফেসরের ইমেলটা দিল যে উনি আসলে তোমার এই রিলেটেড ফিল্ডে কাজ করে, তুমি ওনাকে একটা মেইল দিয়ে দেখতে পারো, উনি ইমিডিয়েট স্টুডেন্ট চাচ্ছে। সো আমি মেল করলাম ওনাকে। আমার সিভি রেডি ছিল, কারণ সবাইকেই তো মেল করতেছিলাম, জাস্ট সিভি প্লাস ইমেইলে শুধু প্রফেসরের প্রোফাইলটা একটু ঘাইটা ওনার রিসার্চ ফিল্ড সম্পর্কে তোমার রিসার্চের সাথে কি ম্যাচ করে, এটা একটা রিজনিং দাঁড় করে জাস্ট প্রফেসরকে মেল করা। সো মেল করলাম, 2-3 দিন হয়ে গেছে, কোনো রিপ্লাই নাই। সো অ্যাজ ইউজুয়াল আমি রিমাইন্ডার ইমেল দিলাম, এবং উনি 30 মিনিটের মধ্যে রিপ্লাই দিচ্ছে যে তোমার রিসার্চ প্রোফাইলটা তুমি একটা প্রেজেন্টেশন দাও। তো আমি কখনো এরকম মানে একটা প্রেজেন্টেশন দিচ্ছি ইউনিভার্সিটি অফ আলবার্টাতে, সো ওনার এখানে আবার প্রেজেন্টেশন দিব। আহ, তখন ছিল মালয়েশিয়াতে রাত 2টা, ইউএসএ তে তখন মনে হয় 10টা ছিল এরকম। তো প্রেজেন্টেশন দিলাম প্রায় 1 ঘন্টার মতো। ওনার পুরা ল্যাব ছিল ওই প্রেজেন্টেশনে, এবং পুরা কাইন্ড অফ ইন্টারভিউর মতো, মানে প্রেজেন্টেশন শেষে কোশ্চেন অ্যান্সার করে টোরে পুরো একাকার অবস্থা। তো মোটামুটি ভালোই গেছে প্রেজেন্টেশনটা। উনি এক্সপেক্ট করতেছিলেন যে এগুলা ওনার রিসার্চের জন্য উনি মোটামুটি সবকিছু আমার মধ্যে ছিল। পাবলিকেশন নিয়ে অনেক কোশ্চেন করছে, যেটা মেইন নেচার সায়েন্টিফিক রিপোর্টে পাবলিকেশন ছিল একটা। ওইটাই ওনার মূলত মানে
ক্যাচ করছে ওনার, মানে আমাকে নেওয়ার ক্ষেত্রে ওইটাই মেইন ফ্যাক্টর ছিল না। সো ওইটা নিয়ে ওনার কিছু স্পেসিফিক কোশ্চেন ছিল, ওগুলো আমি অ্যান্সার করছি। তো উনি বলছে ঠিক আছে আমাকে জানাবে। তো 2 দিন পরে আমাকে মেল করলো যে ঠিক আছে তুমি, আমি তো ইমিডিয়েট স্টুডেন্ট নিবো, তুমি কি ইমিডিয়েট আসতে পারবে কিনা। তো এই তো মধ্যে আমার মাস্টার্সের ডিফেন্স শেষ, থিসিস টিসিস জমা দেওয়া শেষ, সার্টিফিকেটও হাতে পেয়ে গেছি। মালয়েশিয়াতে ছিলাম তখন। প্রফেসর বলছে যেহেতু কোভিড, তুমি দেশে যাই কি করবা, তুমি আমার এখানে যেগুলো পেপার ফিনিশড আনফিনিশড আছে তুমি এগুলো শেষ করো, আর সাথে সাথে তুমি অ্যাপ্লাই করতে থাকো। সো ওনার প্রতি আমি চিরকৃতজ্ঞ, কারণ উনি এই ফ্লেক্সিবিলিটিটা দিছে। কারণ তখনকার মানে একটা স্টুডেন্টের গ্রাজুয়েশন হয়ে গেলে প্রফেসররা ফান্ড দিয়ে রাখা, এটা আসলে খুবই রেয়ার। তো উনি বলছে তুমি যদি ইভেন মাস্টার পিএইচডি নাও পাও, তুমি এক কাজ করো, তুমি আমার এখানে পিএইচডি ভর্তি হয়ে থাকো, তুমি নেক্সট ইয়ারে যদি অ্যাপ্লাই করতে পারো, যদি অন্য কোথাও হয় তুমি চলে যাও, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। সো উনি এই ফ্লেক্সিবিলিটি আমাকে দিচ্ছে, সেটা খুবই রেয়ার। পরে উনি বললো, ইউএস এর প্রফেসর মেল করলো যে তোমার তুমি অ্যাপ্লাই করে দাও, তোমার কি আইএলটিএস দেওয়া আছে কিনা। তখন আমার আইএলটিএস এর মেয়াদ শেষ, 2 বছর হয়ে গেছে অলরেডি। বাট আমি রেজিস্ট্রেশন করে রাখছি যে আমি আইএলটিএস দিব। So, 1 সপ্তাহ পরে আমার ডেট ছিল, আইএলটিএস দিলাম, স্কোর আসছে 6.5, যেটা দরকার ছিল, জাস্ট তাড়াহুড়ো করে দিয়ে দিছি, অ্যাপ্লাই করলাম। তারপর তো ইন্টারভিউ, এটা নাইটমেয়ার কাইন্ড অফ ফর মি। সো মালয়েশিয়া থেকে ফার্স্ট ভিসা ফেস করলাম হচ্ছে ডিসেম্বর 2020-এর ডিসেম্বরের 18 তারিখ। তো ওইখানে আমার ভিসা রিফিউজ হলো। মানে আমি পুরাটাই এত স্ট্রাগল করে এই পর্যন্ত আইসা ভিসা রিফিউজ হওয়ার পরে মানে খুবই ভেঙে পড়ছি। এখন কি করব, এখন কি করবো মানে প্রফেসরকে মেল দিলাম, প্রফেসর বলছে আমি 1 সেমিস্টার ডিফার করতে পারবো, বাট তুমি দেখো আসলে তুমি অন্য কোথাও থেকে ভিসা ফেস করতে পারো কিনা, কারণ তার ইমিডিয়েট স্টুডেন্ট লাগবে। আর এসব প্রফেসরদের তো স্টুডেন্টের অভাব হয় না, তার হয়তো আরো 3-4 জন কিউতে আছে, আমি না গেলে আরেকজন নেবে। তো আমি পরে মনিবুর স্যারের ফোন দিলাম, স্যার কি অবস্থা এরকম, বস তুমি তাহলে এক কাজ করো, দেশ থেকে দেখো ফেস করা যায় কিনা। তো আমি ইমিডিয়েটলি টিকিট কাইটা বাংলাদেশে চলে গেলাম 2 তারিখে, এবং মালয়েশিয়া থেকে আবার ইন্টারভিউ ডেট নিলাম ইউএস এম্বাসিতে বাংলাদেশের। সো লাকিলি আমি 3 সপ্তাহের মধ্যে ডেট পাইছি। সো আমি এখানে দিচ্ছি 18 তারিখে ডিসেম্বরের, বাংলাদেশে আমি জানুয়ারি 10 তারিখে ডেট পাইছি। এটা খুবই লাকি ছিলাম বলে পাইছি। মানে এখন তোমরা হয়তো যারা খোঁজ খবর রাখো, এখন অনেক সময় লাগে, প্লাস এমার্জেন্সির জন্য অ্যাপ্লাই করা লাগে। তো বাংলাদেশে গেলাম 2 তারিখে, ইন্টারভিউ দিলাম। সো ভিসা হয়ে গেছে লাকিলি। তারপর জানুয়ারির 26 তারিখে আমি ইউএসএতে চলে আসছি। সো এখন পর্যন্ত আছি ইউএসএতে, আর বাংলাদেশে যাওয়া হয়নি আপাতত। সো আশা আছে একবারে ডিগ্রি শেষ হওয়ার পরে যাব। সো এই হচ্ছে টোটাল জার্নিটা, আমি রাফলি বলছি। উম, মানে অতটা সিকোয়েন্স আমি মেনটেন করতে পারিনি, বাট এটা আমার স্টোরি, সো আমার মতো করে আমি বললাম আর কি। ধন্যবাদ ভাই সবকিছু শেয়ার করার জন্য। আসলে আপনার এই স্টোরিটা অফকোর্স সবার জন্য অনেক বেশি ইন্সপায়ারিং, বিশেষ করে যারা রিসার্চে আগ্রহী কিন্তু সিজিপিএটা একটু কম, এদের জন্য অনেক বেশি ইন্সপায়ারিং। তো হ্যাঁ হচ্ছে আমি আপনার আমি হ্যাঁ আমি একটু একটু বলি যে আসলে যারা শুরুর দিকে আছে এখনো, ধরো ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ সেমিস্টার, ইটস নট টু লেট। ইভেন উপরেও যারা আছে, ইটস নেভার টু লেট। সো এখনো সময় আছে, এখনো সুযোগ আছে। যদি তোমরা চিন্তা করে থাকো যে আমি রিসার্চ করব বা হায়ার স্টাডিতে যাব, ইটস পসিবল, ইটস ভেরি পসিবল। জাস্ট হচ্ছে তোমার কিছু জিনিস ইগনোর করতে হবে, এবং এই জিনিসগুলো ইগনোর করা খুবই টাফ। যেমন হচ্ছে ফ্যামিলি ন্যাগিং, তোমার বলবে হ্যাঁ চাকরি করো, হায়ার স্টাডি করে কি হবে। কারণ আমি এখনো পিএইচডি করতেছি, আমার সাথে যারা স্টুডেন্টরা ছিল তারা বিসিএস ক্যাডার হয়ে, কমিশনার হয়ে বাংলাদেশে সেই পাওয়ারফুল পুলিশ অফিসার হয়ে ঘুরতেছে, সফটওয়্যার ফার্মে লাখ লাখ টাকা বেতনে চাকরি করতেছে, বাট আমি এখন স্টুডেন্ট। তো এই লং টার্ম জার্নিটা এটা যদি অ্যাফোর্ড করতে পারো, বা একটা জিনিস খেয়াল করবা তোমরা, যদি প্রফেসরদের ইমেল মানে প্রফেসরদের যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেয় প্রফেসররা যে আমি স্টুডেন্ট নিব, ওইখানে বলে কিন্তু সেলফ মোটিভেটেড স্টুডেন্টস। সো পিএইচডিটা হচ্ছে পুরোটাই হচ্ছে এই জার্নিটা, হায়ার স্টাডি এটা হচ্ছে সেলফ মোটিভেটেড। কেউ তো পিছন থেকে ধাক্কায় পিএইচডি করাতে পারবে না, পিছন থেকে ধাক্কায় কেউ রিসার্চ করাতে পারবে না। এটা হচ্ছে পুরোটাই সেলফ মোটিভেশন। তোমাদের নিজের থেকে না আসে যে না আমি এটা করব বা এটা আমার করতে হবে। কেউ কোনোদিনও তোমাকে ধাক্কায় তো সিজিপিএ ভালো করাইতে পারবে, হ্যাঁ পর 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 বইলা, তো রিসার্চটা আসলে ধাক্কায় কারো দেওয়া সম্ভব না।
এটা পুরোটাই সেলফ মোটিভেশন। এই জন্য প্রত্যেকটা তোমরা দেখবা প্রফেসরদের অ্যাডভার্টাইজমেন্টে তারা লেখা থাকে সেলফ মোটিভেটেড স্টুডেন্ট। তো তোমার মধ্যে মোটিভেশনটা দরকার, এটা হচ্ছে মেইন জিনিস। তোমরা যদি এগুলো মানিয়ে নিতে পারো যে না আমার একটা লং টাইম আমার জবলেস থাকতে হবে, তার মানে যে তুমি আনপেইড থাকবা, তোমাকে টাকা দেওয়া হবে, তুমি স্কলারশিপ পাবা, বাট ইটস নট আপ টু when you will be in the job, like জবে যে টাকা পাবা সেই টাকা হয়তো পাবা না, বাট কোয়ালিটি অফ স্ট্যান্ডার্ড অফ লাইফ থাকবে। বাট এই জার্নিটা আসলে খুবই লং, এবং সামটাইম মনে হবে যে না এটা এসে ভুল করছি, মনে হবে যে না দরকার ছিল না, এর থেকে জব করতাম ভালো ভালো হইতাম, অনেক আগে সেটেল হয়ে যেতাম। বাট তুমি যখন এই লাইনটাতে আসবা তখন মনে হবে যে না ইট ইট ওর্থ ইট। সো তোমার এই জিনিসগুলো, কিছু জিনিস ইগনোর করতে হবে, যেমন ফ্যামিলির ওই সাপোর্টটা তুমি পাবা কিনা এটাও তোমার দেখতে হবে, যে আসলে আমি ফ্যামিলি থেকে এই ব্যাকআপটা পাবো কিনা যে আমাকে লং টাইম সাপোর্ট দিতে পারবে। যা কারণ আমি আমি জানি না ক্র্যাশ করতেছে জুমটা। সো যেটাই বলতেছিলাম যে এই লম্বা জার্নিটা আসলে সাপোর্টিভ, মানে ফ্যামিলি থেকে সাপোর্টটা খুবই ইম্পর্টেন্ট। কারণ তোমাকে ফ্যামিলি থেকে না বলেও আশেপাশের মানুষ, আত্মীয় স্বজন, গ্রামের লোকজন, পাড়ার প্রতিবেশী বলবে যে কি করতেছে এখন, চাকরি করতেছে না কেন, বয়স হয়ে যাচ্ছে, সরকারি চাকরি বয়স শেষ হয়ে যাচ্ছে, বিসিএস দিচ্ছ না কেন। সো এই জিনিসগুলো আসলে খুবই টাফ ওভারকাম করে আসা। আমাদের সামাজিক কাঠামোর যে একটা ইয়ে আছে, বাউন্ডারিটা আছে, এটা ভেদ করে আসাটা খুবই খুবই ডিফিকাল্ট। ভাই হচ্ছে আপনার তো কিউএন জার্নালে বেশ কিছু পাবলিকেশন রয়েছে, তো আপনার থেকে জানতে চাচ্ছি যে একটা রিসার্চ টপিক সিলেক্ট করা থেকে শুরু করে কিউএন জার্নালে পাবলিকেশনের জন্য আসলে যারা ফার্স্ট সেকেন্ড গাইডলাইন ফলো করা দরকার এর জন্য। আসলে ফার্স্ট সেকেন্ড ইয়ার যারা আছে তাদেরকে আমি বলবো যে তোমার একাডেমিক দিকটা ফোকাস করা, মানে ফুললি, যে তোমার কোর্সগুলো প্রতি ফুললি অ্যাটেনশন দেওয়া, ভালো রেজাল্ট ওঠানোর ট্রাই করা। এবং রিসার্চের ক্ষেত্রে যদি মানে প্রথম ফোর্থ সেমিস্টার পর্যন্ত পুরাটাই একাডেমিকলি ফোকাস থাকা, এরপর ফিফথে ওঠার পরে তোমার, এখন যেহেতু তোমাদের একটা নেটওয়ার্ক সৃষ্টি হয়েছে, এরকম একটা সিএসসি ক্লাব আছে, এরকম ওয়েবিনার হচ্ছে, বড় ভাইদের অ্যাক্সেস পাচ্ছ তোমরা। এবং আমাদের সময় আসলে 10 ব্যাচের আগে হাতে গোনা, তাছাড়া কেউ ঘুরতে আসে না। So আমাদের কাছে ওই করা লাগে না, কারো কাছ থেকে এক্সপিরিয়েন্স জানবো, গাইডলাইন পাবো, একটা রিসার্চ টপিক তার কাছে দিব, যে বলবো এটা করা ওর্থ কিনা, এটার কি ভবিষ্যৎ আছে, করা উচিত কিনা। এই জিনিসটা আসলে আমরা পাইনি। এই যেহেতু এই ফেসিলিটি গুলো এখন আছে, এটা তোমরা চেষ্টা করো সর্বোচ্চ ব্যবহার করতে। সো যেটা বলতেছিলাম যে ফিফথ সেমিস্টার থেকে তোমরা ট্রাই করো, যারা অলরেডি রিসার্চ করতেছে তোমাদের ইউনিভার্সিটিতে, অলরেডি যারা থিসিস করতেছে, তাদের সাথে ট্যাগ হয়ে যাওয়া সামহাও। তারা নিতে চাইবে না, হয়তো ইগনোর করবে, বাট তাদের রুমে যে পড়ে থাকুক বা লিখে কাজ করে, তার সাথে সময় দেওয়া, যে কিভাবে কাজ করতেছেন, কিভাবে পেপার লিখতেছেন, একটু দেখি, আপনার সাথে একটু থাকি। আমার ক্রেডিট দরকার নেই, আপনার পেপারে আমার নাম দরকার নাই, বা স্যারেরও জানানোর দরকার নেই, আমি জাস্ট আপনার সাথে থাকবো, আপনি কিভাবে রিসার্চ করেন আমি একটু দেখি। তো এই অ্যাক্সেসটা তোমাদের কাছে আছে। এবং এখন যেহেতু ইন্টারনেটটা অ্যাভেলেবেল, এখন তো এআই যুগ, এখন চ্যাট জিপিটি আছে, পারপ্লেক্সিটি আছে। সো এটা একটা হিউজ রিসোর্স, এটা ধরে নিবা না যে এরা সব তোমার জন্য করে দিবে, বাট এটা একটা হিউজ রিসোর্স। আমি জানি না বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে এখন এগুলারে কিভাবে ট্রিট করা হয়, বাট ইউএসএ তে কিন্তু প্রফেসর থেকে শুরু করে সবাই এই জিনিসটা ইউজ করে। বাট এমন না যে তোমার তোমার বলবা যে আমার পেপার লিখে দাও, নট নট লাইক দ্যাট। সো তুমি একটা আইডিয়া নিছো, তুমি এর আগে ম্যানিপুলেট করতে পারো, জিজ্ঞেস করতে পারো যে আইডিয়ার ফিউচার কি, আইডিয়া রিলেটেড রিসোর্স কি আছে। এটা এটা একটা হিউজ থিং, লাইক এখন এর এর ইয়াতে যে তোমাদের কাছে হিউজ রিসোর্স আছে যেটা আমাদের কাছে ছিল না। So এটার বেস্ট ইউজ করতে পারো। So আমি যেটা বললাম যে ফিফথ সেমিস্টার থেকেই যদি তুমি আম, ধরে নাও যে আমি রিসার্চের দিকে যাব, তাহলে ওইভাবেই অ্যাপ্রোচ নেওয়া উচিত যে আমি বড় ভাইদের সাথে ট্যাগ থাকবো,
দেখবো যে কি রিসার্চ হচ্ছে। ডিফেন্স গুলাতে অ্যাটেন্ড করার ট্রাই করবো, ইউনিভার্সিটিতে যে রিসার্চ ডিফেন্স গুলো হয় ফাইনাল ইয়ারের, ওইগুলোতে অ্যাটেন্ড করার ট্রাই করবো, দেখবি নিয়ে কাজ করছে বা তোমাদের আহ, কে কি পেপার পাবলিশ করতেছে ওইগুলো একটু ফলো করবো। প্লাস স্যারদের সাথে আহ, আগে থেকে একটা আন্ডারস্ট্যান্ডিং করার ট্রাই করবো যে স্যার আমি তো এরকম রিসার্চ নিয়ে কাজ করতে চাই, সো দেখবো যে কোন স্যার কি টপিক নিয়ে কাজ করে। কারণ আহ, আসলে টপিক তুমি একা চুজ করে আগাইতে পারবে না বেশি দূর, যদি তোমার প্রফেসর ওইটাতে প্রফেশিয়াল না হয় বা সে ওইটাতে স্পেশালাইজ না হয়। সো এটা একটা ফ্যাক্টর যে তুমি একা একটা টপিক চুজ করে সেটা কাছে গেলা কিন্তু প্রফেসর নিয়ে সুপারভাইজ করতে পারলো না, এটা খুব ভালো টপিক হতে পারে কিন্তু তোমার কাছে যে রিসোর্স আছে, যে সুপারভাইজার আছে, তারা ওইটাতে কম্পিটেন্ট না। সো আলটিমেটলি এটার কোনো, তুমি খুব বেশি দূর আগাইতে পারবে না। তো এটা একটা লিমিটেশন, প্লাস এটা একটা স্কোপও। তুমি যদি আগে থেকে জানো যে এই প্রফেসর এই নিয়ে কাজ করে, সো তুমি ওই রিলেটেড রিসার্চ গুলো ঘাটার ট্রাই করতে পারো যে স্যার ডাটা মাইনিং নিয়ে কাজ করতেছে, স্যার মাইক্রো ইমেজিং নিয়ে কাজ করতেছে, অথবা অ্যালগোরিদম নিয়ে কাজ করতেছে। সো ওইটার কোনো একটা টপিক চুজ করে ওইটা নিয়ে একটু পড়াশোনা করতে পারো। প্লাস প্রিপারেশন হিসাবে যদি হায়ার স্টাডিতে বলো, এটা তো পাবলিকেশনের ব্যাপারে বললাম, প্রিপারেশনের ব্যাপারে তোমরা আগে থেকে এরকম গ্রুপ করে জিআরই প্রিপারেশন নিতে পারো। তো এটা খুবই ইম্পর্টেন্ট যদি ইউএসএ টার্গেট করো, ইউএস কারাতে। আর জিআরই প্রিপারেশন এটা খুবই ইম্পর্টেন্ট। এটা অনেক গ্রুপ স্টাডি এটার জন্য খুব ইম্পর্টেন্ট। জিআর এর ক্ষেত্রে আইএলটিএস একা একা প্রিপারেশন নেওয়া যায়, বাট জিআর এর ক্ষেত্রে গ্রুপ স্টাডিটা খুব ইম্পর্টেন্ট। এবং গ্রুপ করতে পারো, গ্রুপ করে সপ্তাহে একদিন সময় দিলা, কিছু প্রবলেম সলভ করলো জিআর এর, এটা করতে পারো। আর পাবলিকেশনের ক্ষেত্রে যেটা বললাম যে টপিক সিলেক্ট করার পরে আলটিমেটলি তোমার একা একা তো রিসার্চ করা পসিবল নয় ভাবে। সো আলটিমেটলি তোমার 7 সেমিস্টার পর্যন্ত ওয়েট করতে হবে অফিসিয়ালি সুপারভাইজ সিলেক্ট করার জন্য। বাট দেখবা যে স্যাররা আসলে, তুমি যদি স্যারের কাছে যাও একটা রিসার্চ টপিক নিয়ে বা যদি তুমি বলো যে আমি উইলিং টু ডু সাম রিসার্চ, তোমারে তারা ফিরাই দিবে না, তোমারে বলবে যে না ঠিক আছে, তুমি যেহেতু এখনো 5th সেমিস্টারে আসো বা 6th সেমিস্টারে আসো, তুমি স্যারদের সাথে কাজ করতে পারবো অ্যাটলিস্ট। যদি বলো যে না স্যার আমার রিকগনিশন দরকার নেই, ব্যাপারে আমি কাজ শিখতে চাই, স্যারের সাথে এটা যেতে পারো আগে থেকে, এটা করতে পারো। সো স্যাররা ওইখান থেকে তোমাকে গাইড করবে যে কিভাবে তুমি ওই টপিকে কিভাবে অ্যাপ্রোচটা নিবা। জি ভাই, ধন্যবাদ। হচ্ছে রিসার্চ শুরু করার ক্ষেত্রে, রিসার্চ শুরু করার আগে প্রিপারেশন হিসাবে আসলে কোন স্কিলগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আসলে? আর আরেকবার বলবো সরি। রিসার্চ করার ক্ষেত্রে, রিসার্চের আগে প্রিপারেশন হিসাবে আসলে কোন স্কিলগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ? আসলে রিসার্চ শুরুর আগের কোনো স্কিলের মানে ওরকম কোনো ধরাবাধা ইয়া নাই যে আমার এই স্কিল থাকতে হবে। উম, তুমি যখন একটা জিনিস নিয়ে research, তোমার স্টাডি করতে হবে যে গুলো এই রিসার্চে আসলে এই টপিক আসলে মানুষজন কি কি কাজ করছে। এটা হচ্ছে বেসিক অ্যাপ্রোচ অফ রিসার্চ। তুমি যখন তুমি একটা টপিক সিলেক্ট করবা, তখন তুমি খুঁজবা যে আসলে এই রিলেটেড কি কি পেপার পাবলিশ হয়েছে, তারা এই প্রবলেমটা কিভাবে সলভ করার ট্রাই করছে, এবং সেখানে কি কি ল্যাকিং আছে। নর্মালি ভালো রিসার্চাররা তোমার লিমিটেশন উল্লেখ করে, এই কাজের লিমিটেশন কি এবং কিভাবে এটা আরো সামনে ইমপ্রুভ করা যায়। তো ওইগুলো, ওই এর কোনো একটা লিমিটেশন যদি তুমি অ্যাড্রেস করতে পারো, ইট কুড বি এ হিউজ থিং। ভালো একটা এরকম কয়েকটা পেপার নিয়ে একই একই টপিকে দেখতে পারো যে তারা কিভাবে এই প্রবলেমটা সলভ করা ট্রাই করছে, অ্যান্ড ইউ হ্যাভ বেটার আইডিয়া দেন দিস। যদি তোমার আইডিয়া ম্যানুয়ালি প্রুভ করতে পারো, তুমি যদি কিছু এক্সপেরিমেন্ট অথবা সিমুলেশনের ডেটা দিয়ে প্রেজেন্ট করতে পারো, ইট কুড বি এ হিউজ থিং। এটা হচ্ছে জাস্ট বেসিক স্টার্ট অফ রিসার্চ। প্লাস পাবলিকেশনের ক্ষেত্রে এটা তোমার সম্পূর্ণই তোমার সুপারভাইজার গাইড করবে আসলে কোন জার্নালে পাবলিশ করা, প্লাস তোমার কাজের ওয়েটটা কি। And তুমি যদি জাস্ট একটা সিম্পল ডিজাইন করে একটা ভালো একটা জার্নালে পাবলিশ করলা, মানে সাবমিট করলা, তো তুমি শুরুর দিকে বুঝতে পারবে না যে আসলে আমার এই কাজের ওয়েটটা কত, এটা আসলে কোন জার্নালে সাবমিট করা উচিত।
কিউএন এর মতো ওট কিনা এই জানা মানে লেখাটা, এটা জাজ করবে তোমার সুপারভাইজার। অথবা তুমি যারা রিসার্চ করতেছে বড় ভাইরা আছে তাদের কাছে পাঠাইতে পারো, ভাই আমি এই কাজটা করছি, সো এটা কোন জার্নালে সাবমিট করা যায়, বা এটা ওট কিনা এই জার্নাল পার্সিউ করা। কারণ একটা জার্নাল সাবমিট করা থেকে শুরু করে পাবলিকেশন হতে অনেক সময় লাগে। যেমন আমার রিসেন্ট ট্রানজ্যাকশন, এটা আমি সাবমিট করি 2023-এর শুরুতে, সেটা 2025-এর শুরুতে পাবলিশ হয়েছে। সো অলমোস্ট 2 ইয়ার্স লাগছে। সো আমি যদি এটা ভুল জার্নালে সাবমিট করি, মানে যদি এটা ওট না হয়, দেখা গেল 2-3টা রিভিশনের পরে রিজেক্ট করে দিল, সো আমার টোটাল টাইমটাই ওয়েস্ট। আমি এটা অন্য জায়গায় পাবলিশ করতে পারতাম। এবং এটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যে তুমি আহ, একটা জিনিস নিয়ে কাজ করলা কিন্তু এটা পাবলিশ করলা না, বসে থাকলা। অন্য কেউ বসে নাই, লাখ লাখ রিসার্চার কাজ করতেছে, তোমার আইডিয়া নিয়ে অন্য কেউ ভাবতেছে, সে ভাবে তোমার কাজের কোনো কোনো ভ্যালু নেই। তো এমনও করা যাবে না যে আমি লিখে বসে আছি বা এমন একটা জার্নালে সাবমিট করছি যেটা অনেক সময় লাগতেছে পাবলিশ হইতে, এর মধ্যে অন্য কেউ পাবলিশ করে ফেললো। এটা হয়েছে আমাদের সাথে, আমরা একটা টপিক নিয়ে কাজ করতেছিলাম, হঠাৎ করে দেখি একটা পেপার পেপার পাবলিশ করে ফেলছে, একদম exact area। সো ওইটাতে আমাদের কাজ বন্ধ করে দিতে হয়েছে, কারণ ওইখানে আর পাবলিশ করার কিছু নাই। সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে তুমি যে কাজটা করছো সেটার ওয়েট তোমার সুপারভাইজার সেট করবে, অথবা যারা এক্সপিরিয়েন্স রিসার্চার তারা বলতে পারবে। ইনিশিয়ালি তুমি বুঝতে পারবে না যে আসলে আমার এটা কিউ1-এ সাবমিট করা উচিত না কিউ4-এ সাবমিট করা উচিত। সো প্রথম দিকে টার্গেট থাকবে তুমি জার্নালগুলো টার্গেট করবে, সরি কনফারেন্সগুলো, যেগুলো লোকালি অ্যাক্সেসেবল, তুমি ইন পার্সন যাই প্রেজেন্ট করতে পারো। বাংলাদেশে এখন প্রতি বছর 10-20টা IEEE স্পন্সর্ড কনফারেন্স হয়, এবং ওগুলো খুবই ভালো কনফারেন্স। ওইগুলোতে সাবমিট করার মাধ্যমে হবে কি, তোমার লেখাটা ইমপ্রুভ হবে, তুমি কিভাবে লিখতেছো পেপার। আর সবচেয়ে বড় কথা, তুমি ওইখানে যাওয়ার পরে ইন পার্সন তুমি দেখতে পাবো মানুষ আসলে কিভাবে তার কাজকে প্রেজেন্ট করতেছে, আইডিয়াগুলো কি কি আইডিয়া প্রেজেন্ট করতেছে, এবং তুমি কতটা পিছায় আছে বা কতটা আগে আছে তাদের তুলনায়। এটা একটা হিউজ থিং, ইন পার্সন কনফারেন্স অ্যাটেন্ড করা। এটা আমি বলবো তোমার রিসার্চ শুরু করার পর ফার্স্ট গোল হবে বাংলাদেশে অ্যাটলিস্ট একটা দুইটা কনফারেন্স অ্যাটেন্ড করা। তুমি বুঝতে পারবো যে আসলে আমি কোথায় আছি, পিএসটিউর একটা গ্রামে বসে আছি পটুয়াখালীর, আর সারা পৃথিবীতে কি হচ্ছে এটা তুমি ওইখানে না গেলে বুঝতে না। আসলে তোমার কাছে মনে হবে যে হ্যাঁ আমি পিএইচডি বসে অনেক বড় একটা রিসার্চ করে ফেলছি, কিন্তু একটা কনফারেন্সে গেলে মনে হবে আরে এটা তো কিছুই না, মানুষ তো এর থেকে অনেক ভালো ভালো কাজ করে ফেলতেছে। সো এটা একদিকে হইতে পারে হতাশার, একদিকে মোটিভেশন। তোমার দুইটাই নিতে হবে, যে না আমার এই কাজ হচ্ছে, এর থেকে ভালো কাজ মানুষ করতেছে, সো ওইখান থেকে আমি কি কি আইডিয়া নিতে পারি। তো আমি একটা এক্সপিরিয়েন্স ছোট করে শেয়ার করি। আমি আইইউবিতে একটা কনফারেন্সে গেছিলাম, এটা শেষের দিকে ব্যাচেলরের। ওইখানে জাপান থেকে একজন নোবেল লরিয়েট আসছিলেন। সো উনি ওনার একটা রিসার্চ প্রেজেন্ট করতেছিলেন, উনি কিনোট স্পিকার ছিলেন। সো কিনোট স্পিকার বড় বড় প্রফেসর প্রেজেন্ট করে। সো আমি ওনারে কোশ্চেন করছিলাম। সো এটা আমার কাছে একটা হিউজ থিং ছিল যে একটা পুরো হল রুমে একটা নোবেল লরিয়েট প্রফেসর, তারে আমি কোশ্চেন করছি। এবং সে তার ইনিশিয়াল ইয়া ছিল যে দিস এ ভেরি গুড কোশ্চেন। সো যখন তুমি এরকম বড় পরিসরের কনফারেন্সগুলোতে যাবা, তখন তোমার বড় প্রফেসরদের সাথে ইন্টারাকশন হবে, ফেলো রিসার্চার অন্য ইউনিভার্সিটি মাস্টার্স করতেছে, আন্ডারগ্রেড করতেছে, বা লেকচারার আছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে, তারা তাদের কাজ প্রেজেন্ট করতেছে। এটা যখন তুমি দেখবা, তাদের সাথে কথা বলবা, একটা নেটওয়ার্কিং তৈরি হবে, তাদের সাথে কোলাবোরেশন করারও একটা ওয়ে তৈরি হবে। সেটা একটা হিউজ ডিল। সো আমার ফার্স্ট অ্যাডভাইস হবে যে রিসার্চ শুরু করার পরে তোমার ফার্স্ট টার্গেট থাকবে কনফারেন্সগুলোতে অ্যাটেন্ড করা ইন পার্সন। আমরা কোশ্চেন আনসার সেশনে চলে যাচ্ছি। তো যারা আমাদের সাথে যুক্ত আছেন জমে, তারা হ্যান্ড রেজ করতে পারেন অথবা চ্যাটেও আপনার কোশ্চেনটি লিখতে পারেন। এবং ফেসবুকে যারা লাইভে যুক্ত আছেন তারা কমেন্ট আপনার কোশ্চেনটি করতে পারেন। আমরা এখানে দেখতে পাচ্ছি জুমে চ্যাটে একটি কোশ্চেন করেছে মেহেদী হাসান বাবু, 7 সেমিস্টার স্টুডেন্ট, সিএসসি। ভাই একটা আহ, একটা PhD কত ইয়ার লাগে ম্যাক্সিমাম, এবং পিএইচডি শেষে যদি কেউ দেশে ব্যাক করতে চায়, দেন দেশে কি কি টাইপের জব পাবে বা করা যাবে? আচ্ছা, ধন্যবাদ। আসলে পিএইচডি শেষ করার কোনো এক্সাক্ট টাইমলাইন নেই। কেউ 3 বছরে শেষ করে, কেউ 5 বছরে শেষ করে, কেউ 8 বছরও লাগে। এটা ডিপেন্ড করে আসলে তোমার কাজ, তোমার প্রফেসর,
এর উপরে lab এর উপরে। কিছু কিছু এখানে just যে ওইখানে 8 বছর আগে পিএইচডি হয় না, তুমি যতই কাজ করো। এটা ডিপেন্ড করে প্রফেসর যদি তোমার ছাড়তে না চায়, তোমার যে না এর দিয়ে কাজ হচ্ছে করাই, এর দিয়ে আরো কিছু কাজ করাই, এরকম হয়। এগুলা পার্ট অফ মানে সিস্টেম, এগুলো ইগনোর করার কোনো ওয়ে নাই। সো ধরে নাও 5 বছর, অ্যাভারেজ 5 বছর। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে পিএইচডি শেষ করে যদি কেউ দেশে ব্যাক করতে চায়, দেশে কি কি টাইপের জব আছে। দেশে এখন তোমরা আছো, তোমরা ভালো জানো দেশের পরিস্থিতি কি। যদি তোমার সিজিপিএ খুব ভালো থাকে, যদি 1 2 3-এর মধ্যে থাকো, তাহলে ইউনিভার্সিটি প্রফেসর হতে পারো। যদি না থাকে, সিজিপিএ আমার মতো হয়, তাহলে দেশে যে প্রাইভেট ইউনিভার্সিটিতে ঢুকতে পারো। আহ, তার থেকে বাইরে সেটেল হয় বেটার, ফ্রাঙ্কলি স্পিকিং। তোমার মনে হবে না যে দেশে যায় এইখানে তুমি পিএইচডিতে যে স্যালারি পাবা, দেশে যায় পাবা তার থেকে 3 ভাগের 1 ভাগ। এবং দেশের যে কোয়ালিটি অফ লাইফ, তোমার মনে হবে না যে দেশে ব্যাক করি। এটা আসলে বলতে পারো যে এটা দেশপ্রেমিকের মতো কথা না, বাট ইটস রিয়েলিটি অফ লাইফ। যারা বাইরে আসে তারা আসলে দেশে সরকারি চাকরি রাইখে যদি কেউ পিএইচডিতে আসে, তাহলে তারা ব্যাক করে যে না দেশে একটা সিকিউর জব। বাট এইখানে পিএইচডি শেষ করে, স্পেশালি ইউএসএ তে, দেশে ব্যাক করে এরকম খুবই কম, খুবই কম। আর যদি তোমার সিকিউর একটা জবের ইয়া না থাকে, যদি আলটিমেটলি ব্যাক করতেই হয় প্রাইভেট ইউনিভার্সিটি, আর যদি বয়স থাকে তাহলে আবার বিসিএস। সো আলটিমেটলি ব্যাক টু জিরো। আমি ডিমোটিভেট করতেছি না, বাট ইটস রিয়েলিটি। আর একটা কোশ্চেন আছে, পিএইচডি রানিং অবস্থায় ইনকামের কি কোনো ওয়ে আছে, আর ভার্সিটি ফান্ডিংই এমন কিছু। সো কানাডাতে 20 আওয়ার্স জব করা যায় ভিসা পারমিট করে, বাট ইউএসএ তে বাইরে কোনো জব করা যাবে না। ইউএসএ তে অনলি উইকলি 20 আওয়ার বলে, বাট ল্যাবে আমরা আসলে 40 আওয়ারের বেশি টাইম দিই। এর বাইরে কোনো লিগ্যাল কোনো জব করা যাবে না, কোনো ইনকাম লিগ্যালি করা যাবে না। লিগ্যালি কোনো তুমি জব করতে পারবে না ইউএসএ তে, এক্সেপ্ট ইউনিভার্সিটির স্টাইপেন্ড। এবং ইউনিভার্সিটির স্টাইপেন্ড যেটা দেয়, এরা সিটি এবং ইউনিভার্সিটি লোকেশনের উপর ডিপেন্ড করে দেয়। সো যদি তুমি সিঙ্গেল আসো, গুড এনাফ। যদি ফ্যামিলি ওয়েল এনাফ। বাট ডিপেন্ড অন ইয়োর পার্সোনাল হ্যাবিট অফ স্পেন্ডিং, যে তুমি কিভাবে স্পেন্ড করো। মোটামুটি হয়ে যায়, ভালোভাবেই হয়ে যায়। যদি ফ্যামিলি নিয়েও থাকো তাহলেও হয়ে যায়। সেভ করতে চাইলে একটু কষ্ট হবে এই। আর যদি তুমি খুব হাই কোয়ালিটি লাইফ লিড করতে চাও, তাহলে আর একটু কষ্ট হবে। বাট যা স্টাইপেন্ড দেয় ওরা ভাইবে চিন্তেই দেয়, যে তোমার কোনো সেভিং থাকবে না খুব বেশি, বাট চলে যাবে। মেরাজ হ্যান্ড রাইজ করছিল, তো মেরাজের কোশ্চেনটা আমরা একটু নিয়ে নিচ্ছি। ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আমি জানতে চাচ্ছিলাম ভাই, ওই যে কিউআন জার্নালিজমের যেটি, মানে আসলে ওরা জার্নাল সিলেকশন মানে মানে দেখে নাকি রিসার্চ কোয়ালিটি, এটা কি ছিল আপনি যে পাবলিশ করছিলেন? আচ্ছা, আমি শুরুতে যেটা শুরু করছি আন্ডারগ্রেডে, সেটা হচ্ছে অ্যান্টেনা ডিজাইন। অ্যান্টেনা ডিজাইনটা ছিল মূলত মাইক্রোব ইমেজিং এর জন্য, ব্রেস্ট ক্যান্সার ডিটেকশন। সো ইনিশিয়ালি তো আমার ইউএস সরি পিএইচডিতে তো কোনো ল্যাব নাই, তো আমার আলটিমেটলি সিমুলেশনের কাজ করতে হয়েছে। সো সিমুলেশন কাজ দিয়ে আসলে খুব বেশি ভালো জার্নাল পাবলিকেশন করা পসিবল না, আনটিল ইউ হ্যাভ সাম এক্সপেরিমেন্ট। ভালো পাবলিশ করতে গেলেই বলবে যে তুমি যে সিমুলেশনটা প্রপোজ করছো, এটা যে রিয়েল ওয়ার্ল্ডে কাজ করবে, এর ভ্যালিডিটি লাগবে। এমন না যে করা যাবেই না সিমুলেশন ওয়ার্ক দিয়ে পাবলিকেশন, বাট খুব বেশি ভালো হলে পাবলিশ করতে গেলে অবশ্যই তোমার একটা ভ্যালিডিটি চাবে, যে তুমি যে সিমুলেশনটা করছো এর সাথে ক্রস ম্যাচ করতে হবে যে এক্সপেরিমেন্টাল ডেটা। কারণ সিমুলেশনে এনভায়রনমেন্ট গুলো খুবই কন্ট্রোল থাকে, বাট এক্সপেরিমেন্টে সেটা থাকে না। এক্সপেরিমেন্টাল লস থাকে, অনেক ডিস্টরশন থাকে, এনভায়রনমেন্ট নয়েজ থাকে, ইলেকট্রনিক নয়েজ থাকে, যেগুলো সিমুলেশনে থাকে না। কারণ সিমুলেশনটা করাই হয় একটা আইডিয়াল কন্ডিশনে। সো একটা ভালো ল্যাব ছাড়া, এক্সপেরিমেন্টাল কাজ ছাড়া ভালো জার্নাল পাবলিশ করা একটু টাফ, বাট নট নট ইম্পসিবল। জানতে চাচ্ছিলাম হ্যাঁ। বেসিক্যালি মানে আমাদের তো, আপনি তো মনে হয় নেটওয়ার্ক ফিল্ডে কাজ করছেন সবুজ স্যারের সাথে, সো মানে ডাটা সায়েন্স মেশিন লার্নিং নিয়ে মানে এখন মার্কেট গুলা কিরকম, বা ওরা রিসার্চে কিরকম করে আর কি?
হ্যাঁ, আমি ডেটা সায়েন্স নিয়ে কাজ করি নাই, বাট সবুজ স্যার কাজ করায়। সবুজ স্যার রিসার্চে সুপারভাইজ করে এটা নিয়ে। এটা এখন তো মেশিন লার্নিং এর যুগ, সবকিছুতে মেশিন লার্নিং। মেশিন লার্নিং লার্নিং তুমি মেডিকেল ইমেজিং এ যাও, আহ, তুমি এআই এর ক্ষেত্রে যাও, সবকিছুতে মেশিন লার্নিং। সো মেশিন লার্নিং ইজ এ হট টপিক। সো মেশিন লার্নিং এ যদি কাজ করো, এটা আগামী 10-15 বছর এটার কোনো নাই, মিস নাই। সো এটা খুবই ভালো টপিক। এটা কাজ করতে পারলে খুবই ভালো, এটা ফিউচার খুবই ঠিক ভালো। আছে ভাই, ধন্যবাদ ভাই। তৌকির আহমেদ হ্যান্ড রেজ করছে, তো তৌকির আহমেদের কোশ্চেনটা আমরা নিচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? এই তো, কেমন আছো? আ- 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 আমি রিসার্চ নিয়ে কাজ করতেছি আর কি। এখন আমি এই সমস্যা ফিল করতেছি, সেটা হচ্ছে টপিক সিলেকশন প্লাস হচ্ছে আপনার ওই পেপারস পাবলিকেশনস এর থেকে, মানে পেপার পাবলিকেশনস এর যে বিষয়টা আপনার নোভেলিটি নিয়ে বা কোন একটু ইসমার মধ্যে কি রকম অবদান থাকলে পাবলিকেশনস এর চান্স খুব বেশি বেড়ে যায়, এটা একটু যদি ক্লিয়ার তোমার করতেন। টপিক কি? তুমি কি নিয়ে কাজ করতেছো? আমি মেডিকেল ইমেজিং নিয়ে কাজ করতেছি, এমএল ইউজ মেশিন করে আর লার্নিং। কি, মানে মেশিন লার্নিং এআই তুমি ইউজ করে। জি কি এক্সিস্টিং ডাটা সেট নিয়ে কাজ করে ইমেজ এনহ্যান্সমেন্টের কাজ করতেছো, এরকম কিছু? হ্যাঁ, এক্সিস্টিং ডাটা সেটের উপর তারপর হচ্ছে আপনার নিজস্ব মডেলের উপর কাজ করার চিন্তা ভাবনা আসছে, আর এটা নিয়েই কাজ করবো আর কি, ডাটা মডেল। আচ্ছা আচ্ছা, এই ক্ষেত্রে তোমার হিউজ হিউজ পাবলিকেশনস আছে, পাবলিশ অলরেডি। সো ওইগুলো দেখো, গুগল স্কলার থেকে ওইগুলো দেখো। আমার মনে হয় তোমাদের আইট্রিপলির অ্যাক্সেস আছে, তাই না? যদি কোনো পেপার না পাও, ইন কেস সাইহাবে দেখবা, সাইহাবে যদি না পাও, তাহলে পার্সোনালি আমাকে নক দিতে পারো। আমাদের ইউনিভার্সিটিতে অনেক জার্নালের অ্যাক্সেস থাকে, যদি কোনো জার্নাল ডাউনলোড করতে না পারো। সো তুমি ফার্স্ট অ্যাপ্রোচ হবে, তুমি তুমি যেটা ভাবতেছো, যে মডেলটা নিয়ে, এটা নিয়ে সার্চ দাও তুমি। গুগল স্কলারে স্পেসিফিক কিওয়ার্ড লিখে সার্চ দাও মেডিকেল ইমেজিং এর ক্ষেত্রে। দেখো কি কি পেপার পাবলিশ হয়েছে, ওই কাজগুলো দেখো। যে কোনোটার সাথে যদি তোমার আইডিয়া ম্যাচ করে যায়, সো তোমার একটু ডিফারেন্টলি থিঙ্ক করতে হবে যে অলরেডি এটা পাবলিশ হয়ে গেছে। সো আগে এটা এক্সিস্টিং গুলো দেখতে হবে, কারণ তুমি অলরেডি একটা জিনিস পাবলিশ হওয়া, তুমি এটা নিয়ে অনেক কাজ করতেছো ইউনিকলি। ঠিক আছে, ইউনিকলি কাজ করতেছো, তোমার সবকিছু ইউনিক, বাট সাবমিট করে রিভিউ কাজ আগে পাবলিশ হয়ে গেছে। সো এটা ওর্থলেস। সো আগে হচ্ছে তোমার ফিল্ড স্টাডি করতে হবে যে এই কাজটা পাবলিশ হয়েছে কিনা, হইলো কি কন্টেক্সটে পাবলিশ হয়েছে। তুমি যদি ওইভাবে খুঁজে না পাও, তাহলে তুমি দেখবা যে ওরা কি অ্যাপ্রোচে পাবলিশ করছে। মানে তুমি যে, তোমার কোশ্চেন ছিল যে কি অ্যাপ্রোচে আমি আমার ডাটাটা প্রেজেন্ট করলে জার্নাল নিবে, তাই তো? জি ভাই। হ্যাঁ, তুমি ওই জার্নালগুলো, ভালো জার্নালগুলো, Q1 Q2 জার্নালগুলো, IEEE ট্রানজাকশন দেখতে পারো, নেচারের জার্নালগুলো দেখতে পারো। দেখে দেখবা যে ওরা কিভাবে ডাটা প্রেজেন্ট করছে। ওরা কি তোমার, তুমি যে টপিকটা বললা যে এক্সিস্টিং ডাটা সেট নিয়ে মেশিন লার্নিং এর উপরে অনেক লোক কাজ করছে, ইভেন আমাদের ল্যাবেও কাজ হচ্ছে। আমরা এক্সপেরিমেন্ট করে ডাটা দিচ্ছি, আমাদের একটা গ্রুপ ওরা মেশিন লার্নিং অ্যাপ্লাই করতেছে। সো আমাদের ইন হাউস সবকিছু, আমরা বাইরে ডাটা সেট নিয়ে কাজ করি না, আমরা নিজেদের ডাটা সেট নিয়ে কাজ করি। বাট এরকম কাজ অনেক রিসার্চার করতেছে, অনেক হচ্ছে। সো তুমি অবভিয়াসলি মানে রিসোর্স পাবা এই বিষয়ে। এবং দেখবা যে ওরা আসলে কিভাবে ডাটাটা প্রেজেন্ট করছে, মডেলটা কিভাবে লিখছে, ম্যাথোডোলজিটা কিভাবে ফলো করছে। ওইখান থেকে তুমি একটা আইডিয়া পাবো যে না, এইভাবে এই পাইপলাইনে আগাইলে আমি এইভাবে প্রেজেন্ট করলে জার্নালগুলো নিবে। সো ওইখান থেকে তুমি একটা আইডিয়া পাবো। জি ভাই, আরেকটা কোয়েশ্চেন ছিল, মানে ধরেন আমি তো আমার টপিক সিলেক্ট করছি, কিন্তু আমার ব্যাচমেটের ক্ষেত্রে দেখা যায় অনেকে টপিক সিলেক্ট নিয়ে ঝামেলায় আছে, বা টপিক সিলেক্টটা কিভাবে করবে সেই বিষয়ে যদি একটু টপিক বলতেন। সিলেক্ট হচ্ছে সুপারভাইজারের কাছে যাইতে হবে, তার কাছে বলতে হবে যে আপনি আমাকে একটা টপিক দেন। And সে যদি বলে যে তুমি একটা সিলেক্ট করে নিয়ে আসো, তাহলে তুমি 2-3টা সিলেক্ট করে নিয়ে যাবো। সেখান থেকে তারে বলবো যে আপনি কোন ব্যাপারে, কোনটার ব্যাপারে কনফিডেন্ট আমাকে সুপারভাইজ করতে পারবেন। এই ব্যাপারে স্যারদের সাথে কোনো মানে গ্যাপ রাখবা না, কারণ এটা বললাম না যে 5 মিনিটের ডিসিশন তোমার লাইফ চেঞ্জ করে দিতে পারে। সো তুমি একটা টপিক সিলেক্ট করলা যেটাতে সে আসলে সময় দিতে পারবে না, তোমাকে কোনো গাইডলাইন দিতে পারবে না। সো আলটিমেটলি তোমার একা একা করতে হবে সেটা। এটা আন্ডারগ্রেডে থাইকা কোর্স ওয়ার্ক করা প্লাস রিসার্চ করা, এটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে তোমার জন্য। সো এটা হচ্ছে, আগে হচ্ছে প্রফেসরে বলবা যে আপনি কোন কোন আইডিয়া নিয়ে কাজ করাইতে পারবেন।
এটা একদম ফ্রাঙ্কলি বলবা যে আমি ওইগুলো আমাকে দেন, আমি আগে রিসার্চ স্টাডি করে দেখি যে আমি কোনটাতে পারবো। এই আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ইম্পর্টেন্ট প্রফেসরের সাথে, যে তুমি কোনটা নিয়ে কাজ করতে চাও, সে কোনটা নিয়ে কাজ করাইতে চায়। এটা যদি ম্যাচ না করে, এটা খুবই ডিফিকাল্ট হবে তোমার জন্য। সো ফার্স্ট অ্যাপ্রোচ হবে, যদি তোমার সুপারভাইজার সিলেক্ট হয়, তার সাথে ফ্রাঙ্কলি কথা বলা যে আমি আপনার আন্ডারে থিসিস করবো, আপনি কি কি বিষয় সুপারভাইজ করাতে পারবেন, আপনার কাছে কোনো আইডিয়া আছে কিনা। সে যদি বলে যে তুমি 3-4টা আইডিয়া নিয়ে আসো, তখন তুমি একটু রিসার্চ করে নিয়ে গেলা, তখন সে সিলেক্ট করে দেবে যে আপনি একটা সিলেক্ট করে দেন যেটা আপনি সুপারভাইজ করাতে পারবেন। এই বিষয়ে খুবই ফ্রাঙ্ক থাকবে, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ধন্যবাদ ভাই। আমরা জুমের চ্যাট থেকে আরেকটি কোশ্চেন নিচ্ছি। আব্দুর রহমান, তিনি জানতে চাচ্ছেন, I reviewed thesis paper about breast cancer detection using PAS antenna. Is it worth it to choose related topic about PAS antenna right now? হ্যাঁ, এখন আসলে অ্যান্টেনা ডিজাইনের থেকেও মেইন জিনিস হচ্ছে এক্সপেরিমেন্টাল ডেটা নিয়ে কাজ করা। কারণ অ্যান্টেনা ডিজাইনটা আসলে এখন অনেকটা স্যাচুরেটেড, মানে এইখানে ইমপ্রুভমেন্টের আসলে খুব বেশি জায়গা আমার মতে নাই। হ্যাঁ, এখন কাজ হচ্ছে তুমি এক্সপেরিমেন্টাল সিস্টেমটা ডিজাইন করে সেইখান থেকে ডেটা নিয়ে সেই ডাটাটা কিভাবে অন্যরা যেভাবে প্রেজেন্ট করছে বা পাবলিশ করছে তার থেকে বেটার করা যায়, মেশিন লার্নিং অ্যাড করা যায়, নিউরাল নেটওয়ার্ক অ্যাড করা যায়, ইভেন সিস্টেম ডিজাইনে কিভাবে কমপ্লিকেশন কমানো যায়। কারণ দেখা গেলো এইসব ইমেজিং সিস্টেমগুলো অনেক বাল্কি হয়। সো আমি এখন যেটা নিয়ে কাজ করতেছি, আমার মেইন রিসার্চ টপিক হচ্ছে থার্মোঅ্যাকুস্টিক ইমেজিং, মানে মাইক্রোওয়েভ রিলেটেড নিউনেটাল ব্রেন ইমেজিং, মানে একদম উম, সদ্য বর্ন যে শিশু আছে তাদের ব্রেনে হ্যামারেজ ডিটেকশনের ক্ষেত্রে। সো আমাদের মেন চ্যালেঞ্জ হচ্ছে এখন অ্যান্টেনা ডিজাইন কিভাবে অনেক ছোট করা যায়, বাট আমার ফ্রিকোয়েন্সিটা ঠিক রাখতে হবে। প্লাস সেফটির একটা বিষয় আছে, যেহেতু তুমি একদম বাচ্চাদের ক্ষেত্রে তুমি ইমেজিং করবা। সো যেহেতু আমরা লাইভ পেশেন্ট নিয়ে কাজ করি, সো প্যারেন্টদের থেকে কনসার্ন নিতে হয় যে আমরা তার বাচ্চার ক্ষেত্রে এক্সপেরিমেন্টটা করতে পারবো কিনা। ইউএস এর ক্ষেত্রে এটা একটা বিশাল মানে ঝামেলার জিনিস। ঝামেলা বলবো কি, এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস এদের। তুমি একটা কোনো হিউম্যান সাবজেক্ট বা অ্যানিমাল নিয়ে কাজ করবে, এটা বিশাল প্রোটোকল মেনটেন করতে হয়, এবং এটা সব দিক বিবেচনা করে তোমাকে পারমিশন দিবে। কারণ কোনো একটা হ্যাজার্ড হইলে সেই রেসপন্সিবিলিটি তোমাকে নিতে হবে। সো এটা কেউ নিতে চায় না। সো প্রোটোকলটা আগে ফিক্স করতে হয়, প্রোটোকলটাকে অ্যাপ্রুভ করতে হয়, তারপর তুমি রিসার্চ করতে পারবে। সেই ক্ষেত্রে তুমি প্যারেন্টের কনসেন্ট নিতে গেলে তোমার এই সিস্টেমটা সেফ কিনা, এর কোনো হেলথ রিস্ক আছে কিনা, এগুলো সব কিছু বিবেচনা করতে হয়। সো আমরা যখন এখন একটা সিস্টেম ডিজাইন করি, শুধু অ্যান্টেনা ডিজাইনের ক্ষেত্রে ফোকাস করলে হয় না। আমার এই যে এনার্জিটা আমি দিচ্ছি অ্যান্টেনায়, এটা সেফ কিনা সেটা আমাদের চিন্তা করতে হয়, সেটা নিয়ে সিমুলেশন করতে হয়, সেটা নিয়ে এক্সপেরিমেন্ট করে দেখাইতে হয়, প্রুফ যে না এটা সেফ বাচ্চার ক্ষেত্রে। সো অনেকগুলো জিনিস আছে। সো এখন শুধু অ্যান্টেনা নিয়ে না থেকে এখন এই ডেটাটা কিভাবে মেশিন লার্নিং অ্যাড করা যায় ডেটায়, যেহেতু মাইক্রোওয়েভ ইমেজিং এর রেজুলেশন একটু কম, রেজুলেশনটা কিভাবে বাড়ানো যায়। সো পুরা জিনিসটাই হচ্ছে ইম্পর্টেন্ট এখন। বাট স্টিল এটা মেডিকেল মেডিকেল ইমেজিং এর ক্ষেত্রে মাইক্রোওয়েভ ইমেজিং এর মার্কেট আছে। আরেকজন কোশ্চেন করছে, আমরা রিসেন্টলি ফেসবুক বা অন্য জায়গায় দেখতেছি যে রিসার্চের কাজে করলে অনেক ডিপ্রেশন পড়ে যায়। হ্যাঁ, ডিপ্রেশন সব জায়গায় আছে। ডিপ্রেশন তুমি জব জব সেক্টরে গেলেও পাবা, রিসার্চের ক্ষেত্রেও আছে। এইটার ক্ষেত্রে আমি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলি, যেটা হচ্ছে অনেকেই দেখবা যারা একটু রিসার্চে ভালো করতেছে বা স্টুডেন্ট ভালো, তারা অনেক ক্ষেত্রে টার্গেট করে যে আমি টপ 20 ইউনিভার্সিটিতে যাব, ওয়ার্ল্ডের টপ 20 ইউনিভার্সিটিতে যাব। এটা খুবই একটা ক্রিটিক্যাল জিনিস, যে তোমার প্রফেসর সিলেকশনের ক্ষেত্রে শুধু ইউনিভার্সিটি র্যাঙ্কিং ম্যাটার করে না, তোমার ল্যাবের এনভায়রনমেন্ট, প্রফেসর কেমন, ওই ল্যাবে কি কাজ হচ্ছে তোমার সাথে ম্যাচ করতেছে কিনা, এটা খুবই ইম্পর্টেন্ট। আমার ফ্রেন্ড এবং আমার রুমমেট মালয়েশিয়াতে ছিল, মাস্টার্স একসাথে আমরা মাস্টার্স করছি। ওর এরকম টার্গেট ছিল, একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আমার এটা। ওর টার্গেট ছিল ও টপ 20 ইউনিভার্সিটিতে যাবে পিএইচডি করার জন্য। সো আমার পরে গ্রাজুয়েশন করছে সেমিস্টার পরে। সো গেছে হচ্ছে ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া, ওটা টপ 20 ইউনিভার্সিটি কানাডাতে। কিন্তু ও যাওয়ার পরে ওর প্রফেসর ওরে এমন পেইন দিছে, মানে নতুন প্রফেসর, তার ল্যাবে কোনো সিনিয়র নাই, গাইড দেওয়ার মতো কেউ নাই, এবং ওর পুরো নিউ একটা রিসার্চ টপিক। সো এবং ওরে
খুবই পেইন দিত, এমনকি পার্সোনাল অ্যাটাক করতো যে তুমি মাস্টার্স করে আসছো, ব্যাচেলার করে আসছো, তুমি এই জিনিসটা জানা উচিত, তুমি কেন জানতেছো না? মানে এমন অবস্থায় গেছে ও ও পিএইচডি ছাড়িয়ে দেওয়ার মতো ওর অবস্থা হয়েছে যে আমি পিএইচডি আর করবো না। মানে এত টক্সিক একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে প্রফেসরের সাথে। ইভেন ও প্রফেসরের বিরুদ্ধে ও ডিপার্টমেন্টে নালিশ পর্যন্ত করছে। সো এই ক্ষেত্রে ডিপ্রেশনটা চলে আসবে অটোমেটিকলি। তোমার কিছু মানে প্রফেসর যদি খারাপ হয়, ল্যাবের এনভায়রনমেন্ট যদি খারাপ হয়, ডিপ্রেশন আসতে বাধ্য। বাট প্রফেসর যদি ভালো হয়, ফ্লেক্সিবল হয়, তোমার কাজ করে যদি তুমি মজা পাও, এই ক্ষেত্রে ল্যাব সিলেকশনটা খুব ইম্পর্টেন্ট। তুমি হয়তো বাইরে থেকে বুঝতে পারবে না, যে প্রফেসরের সাথে যখন ফার্স্ট ইন্টারভিউ দিবা, ফার্স্ট কথা বলবা, মনে হবে আরে এ তো ফেরেস্তা, হুম, এ তো তোমার জন্য সব করতে রাজি। বাট তোমার আসলে একটু সাইড থেকে খবর নিতে হবে ওই ল্যাবে কে কে আছে, তাদের সাথে যদি কোনোভাবে রিচ করা যায়, যে ওই ল্যাবে কি কাজ হয়, প্রফেসর কেমন, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। সো র্যাঙ্কিং এর দিকে না তাকায় ওই ল্যাবটা কেমন। অনেক নিচের দিকে ইউনিভার্সিটি অনেক ভালো ল্যাব আছে, যে ল্যাবের এনভায়রনমেন্ট ভালো। সো আলটিমেটলি তুমি এখানে 9 বছর কাটাবা, এবং এটা তোমার অ্যাডাল্ট লাইফ, তুমি অনেক কিছু ইগনোর করতে পারবে না, এবং এটা খুবই ক্রিটিক্যাল টাইম। সো প্রফেসর প্লাস ল্যাব এনভায়রনমেন্টটা খুবই খুবই ইম্পর্টেন্ট পিএইচডি লাইফের জন্য। তো ডিপ্রেশন আসবে অবশ্যই, বাট এটা খুবই ক্রিটিক্যাল যে তোমার প্রফেসর কেমন, ইউনিভার্সিটির ল্যাবের এনভায়রনমেন্টটা কেমন, এটা খুবই ইম্পর্টেন্ট। আব্দুর রাকিব হ্যান্ড রেজ করেছিলেন। তো আব্দুর রাকিবের কোশ্চেনটা আপনার ছিল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আমার আসসালাম, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, ভাই ভালো আছেন? আমার হচ্ছে ভাই দুইটা বিষয় জানার ছিল। একটা হচ্ছে ভাই, আপনি বলছিলেন যে জার্নাল চুজিং এর বিষয়, যে আমরা যদি ভুল জার্নাল চুজ করি সেক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে আমার সেক্ষেত্রে আমার একটা নির্দিষ্ট কাজ বা ব্যক্তিগতের জন্য কোন কোন বিষয়গুলো দেখে জার্নাল চুজ করবো। আর একটা বিষয় হচ্ছে ভাই, মেইনলি আমরা আন্ডার গ্রেডে কাজ করার পর কনফারেন্স গুলো চুজ করি, জার্নালে মুভ করি না। সো এই কনফারেন্স পেপার নিয়ে হচ্ছে আহ, বাইরে অ্যাপ্লিকেশনের জন্য হচ্ছে কনফারেন্স পেপার গুলো কতটা রোল প্লে করে। আর তাছাড়া হচ্ছে রিলেটেড যদি ফিল্ড না হয়, এটা হচ্ছে মানে আমি একজন প্রফেসরকে মেল করব, তো আমার এক্সিস্টিং কাজগুলো হচ্ছে আহ, তার ফিল্ডের না, তো সেক্ষেত্রে হচ্ছে আমার কি কর। থ্যাংক ইউ, এটা খুব কোশ্চেন। তোমার প্রথম কোশ্চেন ছিল যে জার্নাল চুজ করার ক্ষেত্রে তুমি কিভাবে জার্নাল চুজ করবে, যে এই জার্নাল এই পেপার নেবে কিনা। এটা হচ্ছে আমি আরেকটা কোশ্চেনের অ্যান্সারে বলছি যে তোমার যে টপিক, এই টপিকটা তুমি গুগল স্কলারে সার্চ দিবা, দেখবা যে তারা কিভাবে কোন কোন জার্নালে পাবলিশ হয়েছে। ঠিক আছে, মূলত ফার্স্ট থিং হচ্ছে এটা তোমার সুপারভাইজার সেট করবে, যে সুপারভাইজার বলবে যে এই জার্নালে দাও। কারণ আমরা এখনো, আমি 5th ইয়ার অফ মাই পিএইচডি, আমি এখনো পেপার লেখার আগেই ডিসাইড করি প্রফেসরের সাথে বসে যে এটা আমরা কোন জার্নালে দিব। সে আমার কাছে অপিনিয়ন জানতে চায়, তুমি কি মনে করো, কারণ আই হ্যাভ এনাফ এক্সপিরিয়েন্স নাও। সে আমার অপিনিয়ন কাউন্ট করে, সো আমাকে আগে জিজ্ঞেস করে তুমি মনে করো কি এটা কোন জার্নালে দেওয়া যায়। আমি একটা বলি, তারপর সে বলে যে না এটাতে দাও, বা হ্যাঁ তুমি যেটা বলছো এটাই ঠিক আছে, এরকম। সো বাট তোমার ক্ষেত্রে তুমি যেহেতু শুরু করছো মাত্র, তোমার ক্ষেত্রে তোমার প্রফেসরটা শুনতে হবে যে তোমার প্রফেসরের অপিনিয়ন কি, সে কোন জার্নালে দিতে বলতেছে। আর কনফারেন্সে আমি কেন দিতে বলি প্রথম দিকে, কারণ কনফারেন্স হচ্ছে তোমার লার্নিং প্রসেস। কনফারেন্সে লিখবা, কনফারেন্সে অ্যাটেন্ড করবা, কনফারেন্স থেকে তুমি যে রিভিশনগুলো পাবা, তুমি দেখবা যে রিভিউয়ারে কি ধরনের কোশ্চেন করে, কি ধরনের ক্লারিফিকেশন চাই, কি কি জিনিস তুমি লেখছো এটা মিসিং আছে পাবলিকেশন হওয়ার জন্য। এটা হচ্ছে লার্নিং প্রসেস। যখন তুমি এইগুলা মানে শিখে যাবা, তখন তোমার জন্য জার্নাল পেপার লেখা ইজি হবে। আর হায়ারে যখন আন্ডার গ্রেডে প্রফেসরদেরকে মেল করবা, প্রফেসররা আহামরি কিছু চায় না তোমার কাছে, যে তোমার এই জিনিসটা জানতেই হবে তোমার। সে এক্সপিরিয়েন্স আছে যেটা কনফারেন্স পেপার দিয়েই প্রুভ করা পসিবল, জার্নাল থাকলে সেটা এক্সট্রা। সো এটা নিয়ে খুব অডিট হওয়ার কিছু নাই যে আমি আন্ডারগ্রেডে পাবলিশ করতে পারলাম না জার্নালে, বাট কনফারেন্স ইজ গুড এনাফ। সো ওই দিকে ফোকাস করা মানে লার্নিং এর জন্য ভালো। আর যদি তোমার মনে হয় বা তোমার সুপারভাইজারের মনে হয় যে তোমার এই কাজটা জার্নালে পাবলিশ করার জন্য অর্থ ইট, তখন সে ডিসাইড করবে যে না হ্যাঁ উই শুড পারসু দ্য জার্নাল। বাট জার্নাল দিয়া প্রফেসর ম্যানেজ করা, সরি, জার্নাল ছাড়া প্রফেসর ম্যানেজ করা পসিবল। জাস্ট আন্ডারগ্রেড থেকে প্রফেসররা আহামরি কিছুই আশা করে না, কারণ তার ল্যাবে নিলে তোমাকে সে শিখিয়ে পড়াই নিবে। কারণ প্রথমে 1 বছর আগে ট্রেনিং পিরিয়ড মোস্ট অফ দ্য ল্যাবে, তোমাকে আগে বলবে যে তুমি ল্যাবের কাজ দেখো, পড়ো, শিখো, তারপর রিসার্চ করো। সো খুব বেশি এক্সপেকটেশন তাদের থাকে না, তারা জাস্ট চায় যে অ্যাটলিস্ট তুমি রিসার্চে তোমার হাতে খড়ি আছে, তুমি
কিভাবে পাবলিশ করতে হয় সেটা তুমি জানো, কিভাবে একটা কাজকে আগায় নিতে হয়, তুমি কিভাবে tackle করতে পারো, এই জিনিসগুলো তারা চায়। তারা আমার কিছু চায় না আন্ডারগ্রেড থেকে। জি, ধন্যবাদ ভাই। আরিফুল ইসলাম হ্যান্ড রেজ করেছিল, তো আরিফুল ইসলামের কোশ্চেনটা আমরা দিচ্ছি। আরিফুল ইসলাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো হয়েছে। আজকে আমাদের সাথে কথা বলার পর আর ভালো ভালো আছে। ভাই এখন কথা হচ্ছে, আমরা হচ্ছে অনেকে আছে যারা 3.3 বা 3.4 সিজি আছে, বাট কোনো পেপার পাবলিকেশন করতে পারলো না। তো তাদের ক্ষেত্রে হচ্ছে মানে আপনার কি সাজেশন থাকবে যে তাদের কি করা উচিত? আহ যদি তোমরা থিসিস করো, মানে ফাইনাল ইয়ারে, পাবলিকেশন, প্রজেক্ট থেকে পাবলিকেশন করা পসিবল, বাট প্রজেক্ট যারা নেয় তারা মূলত জবে ঢোকার জন্যই নেয়। যে একটা প্রজেক্ট করবো, এটা সিভিতে দেখায় আমি সফটওয়্যার করবো। বাট আমি মেইনলি ফোকাস করতেছি যারা থিসিস করতেছো, যদি ধরো যে পাবলিকেশন করার মতো এনাফ কাজ হয় নাই, তোমার থিসিসটা ভালো করে লেখো। সো থিসিসটা ভালো করে লেখে, তুমি যদি মনে করো যে তুমি থিসিসটা ভালো করে লিখতে পারছো, আমি 100% মানে বিশ্বাস করি যে একটা থিসিস থেকে একটা কনফারেন্স পেপার পাবলিশ করা পসিবল, যদি তুমি থিসিসটা মন দিয়ে করো বা তোমাকে যদি প্রপার গাইডেন্স দেওয়া হয়। অবশ্যই একটা কনফারেন্স পেপার পাবলিশ করা পসিবল থিসিস থেকে। সো যদি এখন পর্যন্ত না হয়, তুমি থিসিস জমা দেওয়ার পরে পাবলিশ করতে পারো। থিসিসের উপর বেস করে থিসিস, থিসিস তো 100 পেজের একটা থিসিস হবে, সেখান থেকে 4 পেজ তুমি লিখতে পারবে না সামারাইজ করে তুমি কি করছো, সেটা একটা কনফারেন্স পেপারে দাও, দিয়ে দেখো রিভিউয়ার কি বলে। অ্যাকসেপ্ট করলে তো ভালো, না হলে রিভিশন তো পাবা, তুমি যে ফিডব্যাক গুলো পাবা ওইগুলো অ্যাড্রেস করে আরেকটা কনফারেন্সে দাও। ফেলার আসবি, প্রথমবারই যে তুমি অ্যাকসেপ্ট করে ফেলবে এরকম না। সো জি ভাই। থিসিসটাই ফোকাস করো। আর থিসিস পাবলিশ করতে পারলে, মানে থিসিস থেকে একটা কনফারেন্স পাবলিশ করা পসিবল, খুবই পসিবল। আচ্ছা, ধন্যবাদ ভাই। যারা জুমে যুক্ত রয়েছেন, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন, অথবা চ্যাটেও আপনাদের কোশ্চেনটি করতে পারেন। একই সাথে আমাদের সিএসসি ক্লাব পিএসটির ফেসবুক পেজ থেকে লাইভ হচ্ছে, সেখানে একজন কমেন্ট করেছেন, জার্নাল পাবলিকেশন ছাড়া হায়ার স্টাডির জন্য আহ, ইউরোপের কোনো কান্ট্রিতে মাস্টার্স করা যায় কিনা জার্নাল পাবলিকেশন ছাড়া, এটা তার হ্যাঁ, এটা কোশ্চেন। পসিবল। এটা পসিবল, আমাদের ব্যাচেই 2 জন এবং আমাদের জুনিয়র ব্যাচের 2 জনকে আমি চিনি যারা মাস্টার্স করছে ইউরোপ থেকে উইদাউট এনি পাবলিকেশন। এটা পসিবল, এবং এটা ভালো বটে। আমি মনে করি ইউরোপে টার্গেট করা, অনেকে যেহেতু অনেকে চিন্তা করে যে আমি পিএইচডি করবো না, জাস্ট মাস্টার্স করে ইউরোপে সেটেল হবো, এটাও পসিবল। অনেকেই মাস্টার্স করে, মাস্টার্স করে ল্যাঙ্গুয়েজটা শিখে ওই দেশের, তারপর জবে ঢুকে যায়। আর ইউরোপের মেইন ব্যারিয়ার হচ্ছে ল্যাঙ্গুয়েজ। সো যেই দেশেই যাও, ওই ল্যাঙ্গুয়েজটা যদি তুমি শিখতে পারো, উম, মোটামুটি ভালো জবের একটা ইয়ে আছে। সো ইউরোপে ইউরোপে একটা ভালো ভালো চান্স আছে যদি তোমার পাবলিকেশন না থাকে। জি ভাই, ধন্যবাদ। যারা ইউরোপে আছে তাদের ওই বড় ভাইদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, যে তারা তাদের মানে জার্নিটা কেমন ছিল, তারা কিভাবে গেছে। বাট আমি অনেকে চিনি যারা ইউরোপ থেকে মাস্টার্স করে এখন ইউরোপে জব করতেছে। জি ভাই, থ্যাংক ইউ। হ্যান্ড রেজ করেছেন মহিদুল শরীফ। মহিদুল শরীফের কোশ্চেনটা আমরা রাখছি। আসসালামু আলাইকুম আসসালাম, হ্যাঁ মহিদুল, কেমন ভাই। আছো? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভাই আমরা হচ্ছে অনেকেই আন্ডারগ্রেডে কোনো একটা টপিকে হয়তো আমাদের সুপারভাইজারের কোন স্পেসিফিক টপিকে কাজ করি, কিন্তু এক্সপ্লোর করার পরে হয়তো আমাদের ডিসিশনটা চেঞ্জ হয় যে অন্য কোনো টপিকে পরবর্তীতে কাজ করতে ইচ্ছা হয়। তখন সেই ক্ষেত্রে আমার আগের করা কাজগুলা, পাবলিশড কাজগুলা হচ্ছে আমার পিএইচডি তে বা মাস্টার্স হচ্ছে যে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে হেল্পফুল হবে কিনা, মানে একটা হচ্ছে ডিফারেন্ট ফিল্ডে আমার পাবলিকেশন, বাট আমি করতে চাচ্ছি ডিফারেন্ট আরেকটা ফিল্ডে। তাহলে স্কলারশিপটা ডিপেন্ড করে তোমার অ্যাডমিশনের উপরে। এটা পুরাই ডিফারেন্ট স্টোরি, এটার সাথে জার্নাল বা পাবলিকেশনের ওরকম কোনো রিলেশন নাই। বাট হ্যাঁ, তুমি চাইলে তোমার so এই কোশ্চেনটা মনে হয় আরো একজন করছিল যে আমার সেম টপিকে যদি আমি প্রফেসর না পাই, আমি মনে হয় এটা মিস করছি কোশ্চেনটা। এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সো তুমি এটা এক্সপেক্ট করতে পারোই না যে তুমি যেই টপিকে আন্ডারগ্রেডে কাজ করতেছো ওই টপিকে তুমি মাস্টার্স করবা, বা যেই টপিকে তুমি মাস্টার্স করতেছো সেই টপিকেই তুমি পিএইচডি করতে পারবা।
এটা খুবই মানে আনরিয়ালিস্টিক চিন্তা ভাবনা। এটা তুমি এক্সপেক্ট করা উচিতই না। ঠিক আছে, তো তোমার ফিল্ড চেঞ্জ করা লাগতেই পারে। যদি তুমি এক্সাক্ট সেম টপিকে কাজ পেয়ে যাও বা ল্যাব পেয়ে যাও, এটা তুমি সুপার লাকি। নর্মালি হয় না, আমার ক্ষেত্রেও হয়নি। ঠিক আছে, আমি ব্যাচেলার থেকে মাস্টার্সের ট্রানজিশনটা ভালো ছিল, বাট মাস্টার্স থেকে আমি যখন পিএইচডিতে সুইচ করছি, আমার ব্যাকগ্রাউন্ড আমাকে কাজে দিছে রিলেটেড, বাট ফাইনাল যে রিসার্চ টপিক আমার এখন এটা ডিফারেন্ট। আমার এক্সপিরিয়েন্সটা কাজে লাগছে, বাট আমি এক্সাক্ট সেম টপিক পাইনি। সো এটা হয়, এবং এটা নর্মাল। এটা তুমি হ্যাঁ, স্কলারশিপ, যদি তুমি প্রফেসর অ্যাডমিশন তোমাকে নেয়, ইউনিভার্সিটি অ্যাডমিশন হয়, তাহলে স্কলারশিপ এমনিতে হবে, এটার সাথে পাবলিকেশনের কোনো সম্পর্ক নেই। এক্ষেত্রে তোমার আইএলটিএস জিআরই ফ্যাক্টর হতে পারে, বাট পাবলিকেশনের সাথে স্কলারশিপ পাওয়ার মানে অ্যাডমিশন হলে তোমার স্কলারশিপ হবে। তো এটা নিয়ে tension করতে নেই। জি ভাই, ধন্যবাদ। হিন্দ বিশ্বাস হ্যান্ড রেজ করেছেন। হিন্দ বিশ্বাসের কি করবেন? হিন্দ বিশ্বাস মানে আপনাকে help করতে- জি, নমস্কার ভাই। হ্যাঁ, কেমন ভালো আছো? আছেন? এই তো ভালো আছি। এই বলছিলাম কি, হোয়াট ইফ আমার ফিল্ড অফ স্টাডিটা আমার ডিফারেন্ট, মানে সাবজেক্টটা আলাদা, লেটস সে আমি সিএসসি তে আছি বা আমি ফিজিক্সে যাইতে চাইতেছি, তখন হ্যাঁ, পসিবল। তাহলে মানে আমার যদি প্রায় যে পাবলিকেশন গুলো আছে সেগুলো সিএসসি ফিল্ডে আছে, তাহলে কি হচ্ছে মানে কোনো নেগেটিভ ভাবে ইফেক্ট করবে বা কি কোনো পজিটিভ কোনো ইফেক্ট থাকবে? না, আমি তো বলছি যে তুমি আন্ডারগ্রেড থেকে যখন তুমি মাস্টার্স বা পিএইচডিতে রিসার্চের জন্য যাবা, তখন সুপারভাইজার তোমার থেকে অনেক কিছু এক্সপেক্ট করে না। সে জাস্ট তোমার রেজাল্টটা দেখবে। তোমার রিসার্চ ব্যাকগ্রাউন্ড ম্যাটার করতে পারে, বাট ইটস নট এ হিউজ ডিল লাইক যে তোমাকে এই জন্য নিবেই না। হয়তো তার কোনো প্রফেসর স্পেসিফিক চাইতে পারে যে না, আমার ল্যাবে রেডিমেড লোক দরকার, এর এক্সপিরিয়েন্স আছে, এ একটা স্পেসিফিক সফটওয়্যারে কাজ পারে, আমি এর নিয়ে নেই। বাট মোস্ট অফ দ্য কেসেস তারা চাইছে তার তোমার তোমার বেসিক ট্রেনিংটা থাকুক। একটা কনফারেন্স পাবলিকেশন, একটা জার্নাল পাবলিকেশন, এটা ওরা পার্ট অফ ট্রেনিং মনে করে, যে তোমার এই ট্রেনিংটা তুমি জানো কিভাবে রিসার্চ করতে হয়। সেটা অন্য টপিক হলো, মনে হয় না এটা হিউজ ডিল। এটা পসিবল। থ্যাংক ইউ। জাস্ট তোমার হচ্ছে রেশনালটা আনতে হবে, যে তুমি যেই প্রফেসরের কাছে তুমি ফিল্ড চেঞ্জ করতে চাচ্ছ, তুমি বলবা যে এটা আমার প্রায় রিসার্চ এক্সপিরিয়েন্স আছে, বাট আমি তোমার তুমি যে এই ল্যাবে যেই কাজ করতেছো, আমি এটার সাথে আমার ইন্টারেস্ট ম্যাচ করে, আমি নিয়ে কাজ করতে চাই, এবং আমার এই প্ল্যান আছে। তুমি যদি এটা বিষয়টা বুঝায় বলতে পারো, অবশ্যই সে কনভিন্স হবে, আশা করি। এবং এই থ্যাংক ইউ ক্ষেত্রে ভাই। এসওপির নাম শুনছো তোমরা, স্টেটমেন্ট অফ পারপাস লিখতে হয় অ্যাপ্লিকেশনের সময়। এটা খুবই ইম্পর্টেন্ট, যে তোমার ব্যাকগ্রাউন্ডের সাথে তোমার ফিউচারটা কানেক্ট করা, যে আমি এই নিয়ে কাজ করছি, এবং এই এই নিয়ে কাজ করতে চাই, এবং এই ফিল্ডে আমার এই নিয়ে কাজ করার ইচ্ছা। সো এটা খুবই ইম্পর্টেন্ট যখন তোমরা এসওপি লিখবা প্রফেসরদের কাছে অ্যাপ্লিকেশন করার সময়। এটা খুবই ইম্পর্টেন্ট যে তোমার পারপাসটা তুমি বোঝানো, যে না, যদি তুমি সুইচ করতে চাও ফিল্ড, কেন করতে চাও, এবং কি প্রসপেক্টে তুমি ওর ল্যাবে যেয়ে কাজ করতে পারবা, কোন ক্ষেত্রে। তাই, ল্যাবে যাওয়ার পর ইউ ডোন্ট কেয়ার, ঠিক আছে, কাইন্ড অফ থিং। তোমার মেইন কাজ হচ্ছে ল্যাবে ঢোকা। ঠিক আছে, ল্যাবে ঢোকার পর অনেকের ইয়া চেঞ্জ হয়, টপিক চেঞ্জ হয়। সো তোমার মেইন কাজ হচ্ছে তাকে কনভিন্স করে ল্যাবে ঢোকা। সো এই পর্যন্ত তোমার ওই এসওপিটা খুব ইম্পর্টেন্ট। জ্যোতির্ময় অভ্র আহ স্বাগত হচ্ছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? তোমার যদি আইএলটিএস জিআরই প্রিপারেশন নেওয়া থাকে, বা যার প্ল্যান থাকে নিয়ার ফিউচার, তুমি ডাইরেক্ট পিএইচডিতে অ্যাপ্লাই করতে পারো ইউএসএতে। এই ক্ষেত্রে একটা ড্রব্যাক হচ্ছে যে তোমার আসার পর একটু লোডটা বেশি হবে, যেহেতু তুমি মাস্টার্সে একটা 2 বছরের দেড় থেকে 2 বছরের একটা টাইম পাচ্ছ রিসার্চটা আর একটু ভালোভাবে শেখা। যেহেতু আন্ডারগ্রেড থেকে পজিশনটা একটু বড় হবে, একটু মানে জাম্পটা একটু বড় হবে। সো একটু চ্যালেঞ্জিং ফিল হতে পারে, ডিপেন্ড অন ল্যাব, ডিপেন্ড অন প্রফেসর, ডিপেন্ড অন টপিক। বাট ইন জেনারেল একটু তুমি ধাক্কা খাইতে পারো, যে না, আমি ব্যাচেলার থেকে পিএইচডি। কিন্তু এরকম ভুরি ভুরি উদাহরণ আছে, ইভেন আমাদের ইউনিভার্সিটিতে আমাদের ল্যাব আছে যারা মাস্টার্স করে আসে নাই, বাট পিএইচডি করতেছে, ডাইরেক্ট পিএইচডিতে ঢুকছে। সো এই ক্ষেত্রে একটা ড্রব্যাক হচ্ছে যে তুমি ইমিগ্রেশন প্রসেস, যখন তুমি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই, বিশেষ করে ইউএসএতে, সো হায়ার স্টাডি হিসাবে তোমাকে মাস্টার্স দেখাতে বলবে, বাট তুমি পিএইচডি শেষ করার আগ পর্যন্ত ওইদিকে যাইতে পারবে না, আনলেস তুমি
পিএইচডি এখানে একটা মাস্টার কেন, সেটা পসিবল। সো এটা ব্যাচেলার থেকে, সো একটু চ্যালেঞ্জিং হবে, বাট ভেরি পসিবল, এবং লোকজন আসতেছে, অনেক আসতেছে বাংলাদেশ থেকে। এবং বাংলাদেশে এটা পারমিটেড, অনেক দেশে এটা পারমিটেড না, কারণ অনেক দেশে 3 বছরের ব্যাচেলার থাকে, যেমন ইন্ডিয়াতে আছে, ওরা মাস্টার্স করে আসতে হয় ওদের। কারণ বাংলাদেশের ক্ষেত্রে যেহেতু আমাদের 4 বছরের ব্যাচেলার, এখানে ডাইরেক্ট পিএইচডিতে আসা যায়। সেহেতু আরেকটা ড্রব্যাক বলি, মাস্টার্স করলে তোমার অনেকগুলো কোর্স করবা তুমি, অথবা রিসার্চ বেসড মাস্টার্স, যেটা আমি করছি মালয়েশিয়াতে, আমার শুধু ল্যাঙ্গুয়েজ কোর্স করা লাগছে, অন্য কোনো কোর্স করা লাগেনি। বাট অনেক মাস্টার্স আছে কোর্স বেসড মাস্টার্স, বাংলাদেশি যেহেতু যদি করো এরকম, বা কোরিয়াতে আছে এরকম কোর্স বেসড মাস্টার্স গুলো, ওই ক্রেডিট গুলো তোমার পিএইচডিতে কাউন্ট হবে। যদি তুমি ব্যাচেলার থেকে পিএইচডিতে আসো, তোমার এক্সট্রা কোর্স করা লাগবে, ধরো তোমার 24 ক্রেডিটের মতো, ধরো 5-6টা কোর্স তোমার এক্সট্রা করা লাগবে। ওইটা একটু চ্যালেঞ্জিং আছে রিসার্চের পাশাপাশি কোর্সগুলো করা, বাট ইটস পসিবল। মানুষজন আসছে, করতেছে, পিএইচডি শেষ করতে হিসেবেই দেখতে বলতেছি যে তুমি যদি পার্সু করতে চাও ডাইরেক্ট পিএইচডি, কিছু পেপার পাবলিশ করা ট্রাই করো, আইএলটিএস জিআরই স্কোরটা উঠাও, ডাইরেক্ট পিএইচডি অ্যাপ্লাই করো, ইটস পসিবল। না, এটা কোভিডের সময় ছিল, কোভিডের সময় ছিল, অনেক ইউনিভার্সিটি ওয়েব করে দিয়েছে, ইভেন আমি প্রিপারেশন নিয়ে জিআরই দেই নাই, কারণ তখন আমার র্যাপিড অ্যাডমিশন হয়ে গেছে। আমার জাস্ট আইএল টেস্টটা দিতে বলছিল, জিআরইটা ওয়েব করে দিছিল, সো আমি জিআরইটা আর দেওয়া হয়নি এক্সাম, বাট আমি প্রিপারেশন নিয়ে রাখছিলাম যে দিব। বাট এখন ভালো কোনো ইউনিভার্সিটিতে যাইতে হলে ম্যাক্সিমামই আবার জিআরই চাচ্ছে। সো তুমি যদি ওরকম ল্যাব এবং ইউনিভার্সিটি পাওয়া যাও আগে থেকে, যারা জিআরই ওয়েব করে দিছে, সো যদি তুমি প্রফেসর ম্যানেজ করতে পারো, জিআরই দেওয়ার দরকার নেই। বাট ইন জেনারেল তুমি যদি ধরো যে আমি এখনো জানি না কোন ল্যাবে যাব বা কোন প্রফেসরের কাছে আমার হবে না হবে, ওইভাবে যদি শিওর না থাকো, যেটা মোস্ট অফ দ্য কেস এটাই সিচুয়েশন, সো জিআরই অবশ্যই দেওয়া উচিত। একটা কোশ্চেন আছে, জিআরই স্কোর থাকলে আইএলটিএস স্কোর লাগে না? অবশ্যই লাগে। জিআরই এবং আইএলটিএস দুইটা different জিনিস। আইএলটিএস অবশ্যই লাগবে, জিআরইর ক্ষেত্রে ও হইতে পারে, বাট আইএলটিএস অবশ্যই লাগবে। কিছু কিছু ইউনিভার্সিটি আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টের ক্ষেত্রে আইএলটিএস যদি প্রফেসর রেকমেন্ড করে, ওরা নেয় না, বাট এইখানে আসার পরে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের কোর্স করতে হয়। সো বেটার হচ্ছে তুমি যদি বাংলাদেশ থেকে জিআরই দিয়ে আসো, মানে আইএলটিএস দিয়ে আসো, অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তোমার অনেক ব্রডার ফিল্ড ওপেন হবে, অনেক ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারবে। সো এটা দেয়া থাকা অনেক বেটার। আর ফুল ফান্ড স্কলারশিপ ম্যানেজ করতে না পারলে কি স্ট্রাগল হবে? হ্যাঁ, একটু তো হবেই, কারণ যেহেতু ইউএসতে বেসিক্যালি জব পারমিট নাই, সো ওরকম ফ্যামিলি সাপোর্ট না থাকলে, ফুল ফান্ড না থাকলে একটু স্ট্রাগল হবে। বাট ডিপেন্ড করে তুমি কোন সিটিতে থাকতেছো, তুমি একা নাকি ম্যারিড ফ্যামিলি নিয়ে আসতেছো, কি একা আসতেছো, এর ডিপেন্ড করে। সো ওরকম কিছু যদি ম্যানেজ, তাহলে ওই ইউনিভার্সিটি ওই লিভিং কন্ডিশন কি, ওই টাকা, যে টাকা তোমাকে দিতে চাইতেছে, এটা দিয়ে লিভিং হবে কিনা, এটা ওই স্পেসিফিক সিটির উপর ডিপেন্ড করে। ইউএসএর এক এক সিটির এক এক রকম লিভিং কস্ট। আর পড়াশোনা ভালো লাগে না, বাট বিদেশে পিএইচডি তে যেতে ইচ্ছা হয়। হাউ ডু সি দিস? হাউ পিএইচডি ডিফার্স ফ্রম আদার একাডেমিক স্টাডি, আওয়ার একাডেমিক স্টাডি? এখানে বিশেষ করে ইউএসএ তে পিএইচডি কোর্স ওয়ার্ক আছে, বাট ইটস নট টু হার্ড। আমি ভয় পাইতাম, আমি ইউএসএ তে অ্যাপ্লাই করতে চাইনি শুরুর দিকে, কারণ কোর্স ওয়ার্ক করতে হবে আবার, কারণ আমি মাস্টার্সে কোর্স ওয়ার্ক করি নাই। সো কোর্স ওয়ার্কটা খুব প্যারা মনে হতো, পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা আমার। আমি ভাবতাম যে অনেক করছি, তো ওরা করছি না, আমি মোটগুলোতে হাইয়েস্ট 6টা কোর্স করছি, তার মধ্যে 4টা আমি পাইছি, যেটা আমি ভয় পাইতাম। সো ইটস নট টু ডিফিকাল্ট ক্লাসগুলো অ্যাটেন্ড করলে। এইখানে ম্যাক্সিমাম কোর্সে ফাইনাল পরীক্ষা হয় না, হোমওয়ার্ক দেয়, হোমওয়ার্কে মার্কটা অ্যাড হয় ফাইনালে। তারপর মিড টার্ম এক্সাম হয়। তারপর এটা কোর্স, তার মধ্যে শুধু ফাইনাল এক্সাম দিয়েছি, আর 5টাতে কোনো ফাইনাল এক্সাম ছিল না, প্রেজেন্টে প্রজেক্ট করে এরকম। সো কোর্স ওয়ার্ক ভয় পাওয়ার কিছু নেই। আর ওই ক্ষেত্রে যদি তোমার মনে হয় যে না, পড়াশোনা ভালো লাগে, আমার মনে হয় না খুব একটা ফ্যাক্টর, বাট জাস্ট ভালো লাগে, পিএইচডি পার্সু করে।
So personal question, what's your next plan after completing your PhD? তো এখন আমি জানি না আসলে, এই কোশ্চেনটা আমার মনের মধ্যে এখনো আমার নিজের মধ্যেই আসে, অনেকে জিজ্ঞেস করে, বাট এখনো যেহেতু আমার পিএইচডি শেষ করতে আরো ধরো 6 মাস 8 মাসের মতো সময় আছে, এখন আমি ভাবতেছি আসলে একাডেমিতে পার্সু করা ইন্ডাস্ট্রি। মোস্টলি আমি শুরুর দিকে তো ইন্ডাস্ট্রি ট্রাই করবো, একাডেমি ব্যাকআপ, ব্যাকআপ হিসেবে একাডেমি। অসংখ্য ধন্যবাদ ভাই। আশা করি আর আর কারোর কোশ্চেন নেই। অসংখ্য ধন্যবাদ, আপনারা শত ব্যস্ততার মাঝে আমাদেরকে অনেক সময় দিয়েছেন, এবং যারা হ্যাঁ, অনেক ধন্যবাদ তোমাদের এরকম একটা আয়োজন করা। এটা আমার প্রথম আসলে এরকম পাবলিকলি কারোর সাথে রিসার্চ নিয়ে কথা বলা। আমি পার্সোনালি অনেকের সাথেই কথা বলি, অনেকে আমাকে নক দেয়, জানতে চায় এক্সপিরিয়েন্স সম্পর্কে, আমি কথা বলি, আমি অ্যাডভাইস দেওয়ার ট্রাই করি ফ্রম মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স। এটা খুবই ভালো ইনিশিয়েটিভ, এবং যারা অ্যাটেন্ড করছে তাদের সময় দিছে, আমি আশা করি কিছুটা হলেও বেসিক নলেজ পাইছো তোমরা আর কি। আমি অত ভালো বক্তা না, অত ভালোভাবে বুঝাই বলতে পারিনি, বাট এভরিথিং আই সেড ইজ ফ্রম মাই ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, সো এভরিথিং ইজ ট্রু। আর একটা অ্যানাউন্সমেন্ট আছে, ছোট করে বলি, তোমাদের মনে হয় একটা সিম্পোজিয়াম হচ্ছে সিএসসি ক্লাবের পক্ষ থেকে। সো আমি এনকারেজ করবো, যারা তোমরা রিসার্চে অলরেডি সাইন ইন করছো বা যারা করবে সামনে, তারা এটাতে অ্যাটেন্ড করো। আর যারা ফোর্থ ফিফথ ফার্স্ট সেমিস্টার আছো, তারা অবশ্যই সিম্পোজিয়ামটা অ্যাটেন্ড করবে just শেখার জন্য, যে এর কি হচ্ছে, কে কি রিসার্চ প্রেজেন্ট করতেছে। এটা যেহেতু ইউনিভার্সিটিতে হচ্ছে, এটা খুবই একটা বড় অপরচুনিটি, এটা মিস করা কোনোভাবে মানে হবে না, ঠিক হবে না যারা রিসার্চ পার্সু করতে চাও। সো সিম্পোজিয়ামটা মনে হয় তোমাদের কবে, 11 থেকে 12 আগস্ট। সো আমি এনকারেজ করবো তোমাদেরকে এটা অ্যাটেন্ড করার জন্য। আর তোমাদের যদি কোনো ভার্চুয়াল সেশন থাকে তাহলে আমাকে জানাও, আমি অ্যাটেন্ড করার ট্রাই করবো। জি ভাই, অবশ্যই আপনাকে আবারও অশেষ কৃতজ্ঞতা, অনেক সময় দিয়েছেন, এবং যারা অডিয়েন্স আমাদের সাথে যুক্ত ছিলেন পুরোটা সময় ধরে, আপনাদের প্রতিও কৃতজ্ঞতা। আশা করছি রিসার্চ রিলেটেড আপনাদের যে কোশ্চেন গুলো ছিল, সেই কোশ্চেনের আনসার আপনারা পেয়েছেন। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং বিশেষ কৃতজ্ঞতা আবার আপনার প্রতি, মোহাম্মদ তরিকুল ইসলাম ভাই। আমরা আশা রাখি সিএসসি ক্লাব পিএসটি এর অন্য আর কোনো ওয়েবিনারে বা অনলাইন সেমিনারে আমরা আবার আপনার সাথে যুক্ত হবো ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।